দেখতে দেখতে আমাদের সেকেন্ড সাবমিটিভ কিন্তু এসেই গেছে। দেখো সেকেন্ড সাবমিটিভে যেগুলো পরীক্ষা হবে, জীবনের বহমানতা আমাদের পড়ানো হয়ে গেছে, বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ আমাদের পড়া হয়ে গেছে, একমাত্র রয়ে গেছে অভিব্যক্তি অভিযোজন, যেটা আজকে আমি একদম একদম ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তোমাদের মনে যা যেখানে যা প্রশ্ন আছে আজকে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি সব থেকে ভালো হবে যদি তুমি অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, অন্বেষণ ব্যাচে প্রত্যেকটা ধরে ধরে পড়িয়েছি আমি। তারপরে আজকের যেটা আমি দিতে চলেছি এটা হতে চলেছে তোমাদের জন্য সব থেকে বেস্ট। একবার পড়ে নেওয়ার পরে তারপরে আবার একবার রিভিশন, পড়েছো তারপরে তোমাদেরকে আমি কোশ্চেন প্র্যাকটিস করেছি, তারপরে রিভিশন। আর যারা ভাবছে স্যার আমি তো অন্য জায়গায় পড়েছি, তাদের জন্য এটা বেস্ট হতে চলেছে। কারণ তুমি যেখানেই পড়ে থাকো না কেন এই রিভিশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আমাদের এই চ্যাপ্টারটা, অভিব্যক্তি এবং অভিযোজন। এই চ্যাপ্টারের ওয়ান শট করতে চলেছি। এখানে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ধরে ধরে বোঝাবো এবং দারুণ করে বোঝাবো। আমি বলছি তুমি যদি এই ক্লাসটা একবার দেখে নাও, তুমি চাইলেও ভুল করতে পারবো না। আমি বারবার বলি না, তুমি যদি আমার ক্লাস একবার দেখে নাও তুমি চাইলেও ভুল করতে পারবে না। তুমি চাইবে আমি ভুল করবো কিন্তু তুমি পারবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তুমি পরীক্ষায় নাম্বার নিয়ে আসতে বাধ্য, এটুকু আমি বলতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, অভিব্যক্তি এবং অভিযোজনের ওয়ান শট। এবং এটা হবে একটু স্পিডে, একটু দারুণভাবে, একটু অন্যরকম ভাবে। তো চলো শুরু করা যাক। দেখো সবার প্রথমে আমাদের পড়াশুনো বাদে আমরা একটা গল্প তোমাদেরকে বলবো। তোমাদেরকে একটা গল্প বলি যে আমরা সৃষ্টি হলাম কিভাবে। ঠিক আছে, আমরা কিভাবে সৃষ্টি হলাম সেটা গল্প একটা বলি, বা জীবের সৃষ্টি হলো কিভাবে তার একটা গল্প ছোট করে বলি। দেখো সবার প্রথমে এরকম বড় বড় মানুষ, হাত পা যুক্ত মানুষ তৈরি হয়ে যায়নি। সবার প্রথমে এককোষী জীব সৃষ্টি হয়েছিল, মানে এককোষী, একটা কোষযুক্ত জীব সৃষ্টি হয়েছিল। তাদের এত কোষ, আমাদের দেহে তো অনেক কোষ আছে, তাদের দেহে একটাই কোষ ছিল, সেই একটা কোষ দিয়ে তারা সব কিছু করতো। যেমন এখনো আছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি স্যার? এককোষী জীব। ওদের দেহে একটাই কোষ, ওই একটা কোষ দিয়ে ওরা অনেক কিছু কাজ করে, সব কিছু কাজ ওরা একটা কোষ দিয়েই করে। ঠিক আছে, সেরকম কিছু এককোষী জীবের সৃষ্টি হয়েছিল। আস্তে আস্তে সেই এককোষী জীব থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়, যারা নন কর্ডাটা, মানে যাদের কোনো মেরুদণ্ড ফেরুদণ্ড এইসব কিছু নেই। ঠিক আছে, আস্তে আস্তে মেরুদণ্ডী জীবের সৃষ্টি হলো। মেরুদণ্ডী মানে কর্ডাটার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তারপরে কি হয়েছে স্যার? কর্ডাটা, মানে কর্ডাটা অ্যাকচুয়ালি একটা পার্ট হচ্ছে ভার্টিব্রাটা, যেটাকে মেরুদণ্ডী বলে থাকি। ঠিক আছে, বাদ দাও। এখন তুমি বোঝো যে স্যার সবার প্রথমে এককোষী জীব, তারপর থেকে নন কর্ডাটা, মানে যাদের এই মেরুদণ্ড জিনিসটা তো নাই, ওরকম কিছুই নাই। ঠিক আছে, তারপরে এসছে কি স্যার? তারপরে আস্তে আস্তে মেরুদণ্ডী জীবের সৃষ্টি হলো। মেরুদণ্ডী জীবের সৃষ্টি সবার প্রথমে কি হলো না? মাছের সৃষ্টি হলো। তার মানে এককোষী থেকে বহুকোষী, বহুকোষী থেকে মাছের সৃষ্টি হলো। ঠিক আছে, দেখো মাছ কোথায় থাকতো স্যার? জলে থাকতো। মাছ তো জলে বাস করছে, মাছের কোনো সমস্যা নেই, বিন্দাস জলে সাঁক সাঁক ছুটে বেড়াচ্ছে। তো ছুটতে 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 মাছের একদিন বোরিং ফিল হলো, আর ভালো লাগছে না, জীবন সারাক্ষণ ওই জলে ছুটে বেড়াও, জীবন আর ভালো লাগছে না। মাছ এরকম বলতে শুরু করলো। তো কিছু মাছ বলল আচ্ছা আমরা যদি স্থলে উঠে যাই তাহলে কি হবে? তো কিছু মাছ চাইলো কি না স্থলে বসবাস করতে, লাফ মারলো, জোরে লাফ মারলো এবং স্থলে গিয়ে পড়লো। স্থলে গিয়ে কি সমস্যা হলো? কি হলো? হ্যাঁ, নিঃশ্বাস নিতে পারছে না, তারা নিঃশ্বাস নিতে পারছে না। কারণ কারণ কি? তখন কারণ ভাবার আগে তারা ঝপ করে জলে পড়ে গেল। ওরে বাবা রে! সবাই জিজ্ঞেস করলো কি রে, উঠছিলি তো লাফিয়ে, কি হলো তোদের? বলছে ওরে বাবা রে, বেঁচে গেছি এই যাত্রায়, আর উঠবো না। ওরে বাবা! বলছি কি হয়েছে, কি হয়েছে ওখানে? বাবরে বলছে উপরে গেলে তো নিঃশ্বাস নেওয়া যায় না। ওরে বাবরে, ওরে বাবরে, হাঁপিয়ে গেলাম পুরা, আমার জল অনেক ভালো বাবা। ঠিক আছে, তো উপরে কিসের সমস্যা ছিল না? শ্বাসকার্যের সমস্যা হচ্ছে। ঠিক আছে, তখন বলছে আরে বাবা তোদের কি আছে? ফুলকা আছে, এই ফুলকা দিয়ে উপরে শ্বাসকার্য নেওয়া যাবে না। কিসের দরকার? ফুসফুসের দরকার। তারা বললো আচ্ছা যদি আমার ফুসফুস হয়ে যায় তাহলে কি আমি শ্বাসকার্য নিতে পারবো? বলছে তুই ফুসফুস নিয়ে কি করবি? তুই জলে আছো, ভালো আছো, ফুসফুসের দরকার কি? বলছে না আমার ফুসফুস চাই। কিছু মাছ বললো কি না আমার ওই ফুসফুসটা চাই। দিয়ে তারা চেষ্টা করতে থাকলো স্থলে যাবার, মানে চেষ্টা করতে লাগলো কি করে স্থলে যাওয়া যায়, বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলো। আস্তে আস্তে ফুসফুস ডেভেলপ হলো তার দেহে। যাদের দেহে ফুসফুস ডেভেলপ হলো তারা কি করলো না স্থলে উঠে গেল। ঠিক আছে, যাদের দেহে ফুসফুস ডেভেলপ হয়ে গেল তারা স্থলে উঠে গেল।
তারা কি করলো স্যার, তারা ব্যাগ ব্যাধা গুছিয়ে নিয়ে চললাম, টাটা বন্ধু, বাই বাই বলে দিয়ে তারা কোথায় গেল না স্থলের দিকে রওনা হলো, এবং তারা গুটি গুটি পায়ে এগিয়ে চললো। ঠিক আছে, তো জলের বন্ধুরা বললো, আরে বন্ধু কোথায় যাচ্ছিস, আয় আয় আয়। বলছে তোরা থাক, জলে থাকিস থাক। ঠিক আছে, তো তারা বলছে ঠিক আছে যা, দেখবো কতদিন থাকতে পারো আমাদেরকে ছেড়ে। তো যারা স্থলে ছিল তারা উঠে গেল, তারা হয়ে গেল উভচর। তারা জলে এবং স্থলে, মানে জল থেকে যারা স্থলে উঠলো তারা হয়ে গেল কি স্যার, উভচর। ঠিক আছে, বাক্স বাঁধলিয়ে চলে গেল। এইবারে কিছুদিন থাকার পরে তাদের ইচ্ছা হলো এই ডিম পাড়তে হবে। ডিম পাড়বো যে সমস্যা, তো কি সমস্যা, ঠিক আছে ডিম পেড়ে দেখি। স্থলে ডিম পারলো, সঙ্গে সঙ্গে কি হলো, ওদের ডিমগুলো কেমন হয়, থকথকে টাইপের হয়। হ্যাঁ, দেখবে না ব্যাঙের ডিম দেখেছো কখনো, থকথকে টাইপের হয়। হ্যাঁ, সে স্থলে পেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, মুরগির ডিমের মতো। মুরগির ডিমের উপরে কি শক্ত খোলা থাকে, ওদের ডিম ওই খোলাটাকে ছাড়িয়ে দিলে যেটা হয় ওরকম টাইপের। ঠিক আছে, তো স্থলে পেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে না তাকে ছুঁচে নিয়েছে। ও বাবা, ডিম পাড়ার ব্যবস্থাটা হলো না। ঠিক আছে, জলে যাই। তারা কি করলো, মুখটা নিচু করে এরকম করে জলে এসছে। কি রে জলে এসছু কেন, কি দরকার, বলছে ডিম পাড়তে এসছি। ডিম পাড়ায় কেন, খুব তো বলে গেলি স্থলে উঠবি, আবার জলে কি করতে এসছু রে, বলছে ডিমটা পাড়তে দে। হ্যাঁ, তো তারা ডিমটা পারলো। ঠিক আছে, তারা ডিম পারলো জলে এবং থাকে স্থলে, মানে এরা হচ্ছে উভচর। ঠিক আছে, তারপরে ওই যে তারা ডিম পারতে এসেছিল, কিছু উভচরের গায়ে লেগে গেছে, মাছ আমাদেরকে এরকম করে কথা বললো, আমরা কত উচ্চ প্রজাতির, হ্যাঁ আমরা কেন স্থলে থাকি, তারা একটা জলে থাকে নিম্ন প্রজাতির, তারা আমাকে এরকম কথা বললো। ঠিক আছে, আমাদের সমস্যা কি, ওই ডিমের উপর একটা খোলা তৈরি করে দিতে হবে। ডিমের উপর একটা কি করতে হবে না, খোলা তৈরি করে দেবে, তাহলে আমাদের কাজ মিটে যাবে। তারা কি করলো, চেষ্টা করতে লাগলো। চেষ্টা করতে 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 কয়েকশো প্রজন্ম পরে, কয়েক হাজার প্রজন্ম পরে কি হলো না, ডিমের উপরে তারা একটা খোলা তৈরি করতে পারলো। তাদের ডিমের উপরে কি তৈরি হলো না, একটা খোলা তৈরি হলো। ঠিক আছে, ফলে তাদেরকে আর জলে নামতে হলো না। ঠিক আছে, তাদেরকে আর ডিম পাড়ার জন্য জলে নামতে হলো না। তারা কি হয়ে গেল, তারা হলো সরীসৃপ। তাই দেহের পরিবর্তন এলো, তাদের আর জলে নামতে হলো না, তারা হয়ে গেল কি স্যার, সরীসৃপ। সরীসৃপের সব কিছু ছিল, তারা ডিম পাড়তো স্থলে, তারা বিন্দাস করে ঘুরে বেড়াতো, তাদের কাছে সব ছিল। ঠিক আছে, তারা কি করতে লাগলো, খেতে শুরু করলো। ঠিক আছে, তারা প্রচুর খাবার দাবার পেলো, প্রচুর খেতে শুরু করলো। তারা প্রথম প্রথম কি করতো না, ঘাস খেত, পাতা টাতা করে খেয়ে থাকতো। ঠিক আছে, মানে তৃণভোজী ছিল। আস্তে আস্তে তারা খেতে খেতে যারা যত বেশি খাবে তাদের আকার তত বাড়বে। ঠিক আছে, ওদের আকার কি হলো না, বড় হতে শুরু করলো, বড় 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 আকার সৃষ্টি হলো। ঠিক আছে, যেগুলো হচ্ছে ডাইনোসর। ঠিক আছে, ডাইনোসর সৃষ্টি হলো বিশাল বড় বড়। তারা কি করতে লাগলো, এক সময় কি হলো না, পাতা ঘাস পাতা কমে গেল, তখন কি করলো, তারা নিজেদেরকে খেতে শুরু করলো, মানে অন্যান্য জীবেদেরকে ধরে খেতে শুরু করলো। ঠিক আছে, আস্তে আস্তে তারা কি হয়ে উঠলো, মাংসাশী হয়ে উঠলো, এবং তারা গোটা পৃথিবীর উপর পুরো তাণ্ডব চালালো, খতরনাক তাণ্ডব চালালো, খতরনাক তাণ্ডব চালালো। যখন পৃথিবীর উপর কেউ বেশি তাণ্ডব চালায় তার কি হয়, ধ্বংস হয়ে যায়। ধ্বংসলীলা শুরু করলো আমাদের পৃথিবী। কি হলো, উল্কাপাত শুরু হলো, তীব্র উল্কাপাতে বড় বড় ডাইনোসররা লুকাতে জায়গা পেল না, সব মারা গেল। যারা ছোট ছোট সরীসৃপ ছিল তারা কোথায় গেল, জল এর গর্তের ভেতরে ঢুকে গেল। আর যারা কিছু বড় বড় মানে মোটামুটি বড় যারা ছিল তারা জলে নেমে গেল। ঠিক আছে, যারা গর্তে ঢুকে গেছিল, যখন উল্কাপাত বন্ধ হলো, যারা গর্তে ঢুকে গেছিল তারা বেরালো। ঠিক আছে, তারা বেরিয়ে আস্তে আস্তে নিজেদেরকে চেঞ্জ করলো, বললো না আমরা ওরকম করবো না, নিজেদেরকে চেঞ্জ করলো, এবং তারা হয়ে গেল স্তন্যপায়ী। ঠিক আছে, কিছু কিছু সরীসৃপ যারা গর্তে ঢুকে গেছিল তারা বললো যে আমরা থাকবোই না এখানে, আমরা থাকবো আকাশে। তারা নিজেদেরকে চেঞ্জ করলো, তারা হয়ে গেল পক্ষী। ঠিক আছে, আর যে সমস্ত ডাইনোসররা জলে নেমে গেছিল তাদেরই একটা মানে আধুনিক ভার্সন হচ্ছে কুমির। খুব ভালো করে ভেবে দেখো, কুমির যেমন দেখতে, ডাইনোসরও খানিকটা সেরকমই দেখতে ছিল। বুঝতে পেরেছো, এই হচ্ছে টোটাল গল্প। তাহলে আমরা কি পড়লাম, যে স্যার সবার প্রথমে এক কোষী ছিল। সবার প্রথমে কি ছিল, এক কোষী, এক কোষী জীব। সেখান থেকে হয়ে গেল বহুকোষী, সেখান থেকে কি হলো স্যার, বহুকোষী। তারপরে কি হলো স্যার, মাছ। মাছ থেকে হয়ে গেল কি, সরীসৃপ, সরি উভচর। উভচরের পরে কি এলো, সরীসৃপ। সরীসৃপ দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে পক্ষী, একটা হচ্ছে স্তন্যপায়ী। একটা হচ্ছে পক্ষী,
আর একটা হচ্ছে স্তন্যপায়ী। ঠিক আছে, বললাম আমার ক্লাস যদি তুমি করে নাও তুমি চাইলেও ভুলতে পারবে না। যারা অন্বেষণ ব্যাচে পড়ে তারা অলরেডি এই ফিলটা পায়, আরো ভালো করে পায়। ঠিক আছে, মানে ব্যাপারটা সেখানে টাইম অনেকটা বেশি থাকে। ঠিক আছে, এখানেও সেম টু সেম ফিল পাচ্ছ তুমি, কিন্তু এরও আরো বড় বড় গল্প তারা শোনে। ঠিক আছে, আমি বললাম যে তুমি চাইলেও ভুলতে পারবে না, কারণ পরীক্ষাতে এটা পড়ে যে পর কি আছে। অনেকে কি করে সরীসৃপ থেকে কোনটা লিখবে খুঁজে পায় না, সরীসৃপ থেকে পক্ষী, পক্ষী থেকে স্তন্যপায়ী করে দেয়। না, সরীসৃপ দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা পক্ষী একটা হচ্ছে স্তন্যপায়ী। আশা করছি তুমি আর ভুল করবে না, ঝটপট লাইক করে দাও। আর যারা যারা নতুন দেখছো ফট করে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, কারণ তোমাদের জন্য যেটা আনতে চলেছি সেটা আর কোথাও তুমি পাবে না। ঠিক আছে, চলো চলো তাহলে স্যার, এই যে পুরো গল্পটা আমরা শুনলাম, এই যে ব্যাপারটা হলো স্যার কদিনে হয়েছে? স্যার চুটকি মেরে 3 দিনে হয়ে গেছে। না, 3 দিনে হয়নি। স্যার চুটকি মেরে 4 দিন হয়ে গেছে। না, 4 দিনে হয়নি। স্যার চুটকি মেরে 4 বছর হয়ে গেছে। না, 4 বছরেও হয়নি। স্যার 400 বছর? 400 বছরেও হয়নি। তাহলে কত বছর? কয়েক লক্ষ বছর, কয়েক কোটি বছর ধরে এই জিনিসটা হয়েছে। এটা খুবই মন্থর একটা প্রক্রিয়া, খুবই স্লো একটা প্রক্রিয়া, কিন্তু ধারাবাহিক, মানে কন্টিনিউ চলে যাচ্ছে, এখনো হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এতটাই স্লো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যেখানে কি হচ্ছে স্যার, এককোষী জীব মানে এরা সরল ছিল, কিন্তু পাখির দেহ যদি দেখো, স্তন্যপায়ীর দেহ যদি দেখো, জটিল। মানে সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে উদ্বংশীয় জীব, মানে আগেকারের জীব। এটা হচ্ছে আধুনিক জীবের সৃষ্টি হয়েছে। মানে স্যার আমি যদি বলি এই পুরো প্রসেসটাকে কি বলে? অভিব্যক্তি বলা হয়। কি বলা আছে? যে মন্থ ধারাবাহিক গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সরলতম উদ্বংশীয় জীব থেকে নানান পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রকার উন্নত জটিল জীবের সৃষ্টি হয়, তাকে অভিব্যক্তি বলা হয়। তোমাকে একটা কথা বলছি, অনেকে কি করে দুলে মনে অভিব্যক্তি মুখস্থ করে। কিছু দরকার আছে বস? কিচ্ছু দরকার নেই। বিন্দাস একটা ক্লাস দেখবে, অটোমেটিক তুমি লিখবে। ঠিক আছে, চলো। তারপরে আছে ওপারিন এবং হ্যালডেনের কেমোজেনিক মতবাদ। সেটা এই জিনিসটা কি? এই জিনিসটা একটু অন্যরকম, একটু ব্যাপার আছে। সেটা হচ্ছে সবার প্রথমে এক সময় বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা তৈরি হলো, আচ্ছা এই যে জীবের সৃষ্টি হয়েছে, সবার প্রথম জীবের সৃষ্টি হলো কিভাবে? তো বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মত যে জীবের সৃষ্টি হলো কিভাবে। একটা গল্প বলি তোমাদেরকে, গল্প ছাড়া কি করে হয়? কৃষ্ণেন্দু স্যার মানে গল্প। ঠিক আছে, একটা গল্প বলি। তো এই জীবের সৃষ্টি হয় কিভাবে সেটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মত দিচ্ছেন। তো একজন বিজ্ঞানী তিনি বললেন কি না, তার আগে একটা গল্প বলি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন যে মত দিচ্ছেন, কেউ বলছে কি ঈশ্বর সৃষ্টি করেছে, কেউ তো আবার বলছে যে ঈশ্বর নাকি 4 দিনে সৃষ্টি করে দিয়েছে। না, এই সমস্ত কারো পছন্দ হচ্ছে না। কেউ বলছে অন্য কোনো গ্রহ থেকে শুক্রাণু কিংবা ডিম্বাণু এসে পৃথিবীতে পড়েছে, সেখান থেকে জীবের সৃষ্টি হয়ে গেছে। এটা আবার অনেকে মেনেও চলেন। ঠিক আছে, এরকম বিভিন্ন জন বিভিন্ন রকম মত দিচ্ছেন। সেই সময় একটা নাম তোমরা শুনে থাকবে, অ্যারিস্টটল। সেই অ্যারিস্টটল, তার একটা গল্প বলি। অ্যারিস্টটল তিনি ছিলেন গ্রিক দার্শনিক, মানে গ্রিসের একজন দার্শনিক। তিনি কি করতেন না, তিনি গোটা পৃথিবী ঘুরে বেড়াতেন। কিসে করে? ঘোড়ায় করে। এই সকালে উঠে ঘোড়া চালাচ্ছেন, ঘোড়া চালাতে চারধারে ঘুরে বেড়াচ্ছেন এবং গোটা পৃথিবী ভ্রমণ করছেন। একদিন তিনি নীল নদের ধার দিয়ে যাচ্ছিলেন ঘোড়া নিয়ে। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। যখন তিনি বলছেন না, আজকে আর এগোবো না, আজকে তাহলে এখানেই বিশ্রামটা নেই। তিনি কি করলেন? ঘোড়াটাকে গাছের সঙ্গে কষে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে তিনি গাছে ঠেক দিলেন, হেলান দিয়ে তিনি দেখছেন নীলনদকে, আর তার চোখ জুড়ে যাচ্ছে কত সুন্দর নীলনদ। তার উপরে চাঁদের আলো পড়ছে, জলটা যেন একদম তরঙ্গগুলো সুন্দর বয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে দৃশ্যটা। আর নীলনদের যে পাড়গুলো, যে তীরগুলো, সেগুলো তো আরোই সুন্দর লাগছে, চাঁদের আলোয় পড়ে যেন ঝিকমিক করছে। কি দারুণ দৃশ্য! তার মন চোখ সব ভরে যাচ্ছে যে আহা কি দৃশ্য! ঠিক আছে, আহা কি দেখিলাম, জন্মান্তরেই ভুলবো না, এই ব্যাপারটা।
তো দেখতে দেখতে তিনি ঘুমিয়ে গেছেন। তো ঘুমিয়ে যাওয়ার পরে যখন ঘুম ভাঙছে তখন সকাল, ঠিক আছে, সকালে উঠছেন, উঠে এরকম চোখটা খুলছেন, চোখটা খুলে দেখছেন, হ্যাঁ হ্যাঁ কি হলো, আমি তো ঘুমানোর সময় দেখলাম এই নদীর ধারে একটাও জীব ছিল না, এখন দেখি ছাগল, কুকুর, গরু, কত জীব জল খেতে এসছে। বলছে আইডিয়া, একটা প্রশ্ন ছিল না যে কিভাবে জীবের সৃষ্টি হয়েছে, আমি জানি। ওই সকালের সূর্যের আলো যখন ওই নদীর চড়ায় এসে পড়েছে, সেখান থেকেই জীবের সৃষ্টি হয়েছে। তিনি তখন তার সব তার যে সহকারী ছিলেন তাদেরকে বলে, এই তুই জানিস কি করে জীবের সৃষ্টি হয়? না বাবু, না প্রভু, বলো। এই সূর্যের আলো যখন নদীর চড়ায় প্রথম পড়ে না, ওখান থেকে জীবের সৃষ্টি হয়। তিনি ঘোড়া নিয়ে ছুটলেন, টকবক টকবক টকবক, যেখানে যাকে দেখছেন তাকে ওই কথা বলছেন যে সূর্যের আলো যখন নদীর চড়ায় পড়ে তখন নাকি জীবের সৃষ্টি হয়। সবাই বলছেন, হ্যাঁ আপনি জ্ঞানী, আপনি গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছেন, তাহলে আপনার কথা কি করে ভুল হয়? তো তিনি তখন চারধারে ঘুরে বেরিয়ে বলছেন যে হ্যাঁ, এইভাবে জীবের সৃষ্টি হয়েছে। তো এরকম হতে 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 এক সময় একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর একটা বিশাল বড় গল্প আছে, তোমাদেরকে যারা অন্বেষণ ব্যাচে পড়ো তারা জানো গল্পটা, তোমাদেরকে এখন বলার সময় নেই, কারণ এখন ক্লাস তাহলে 4-5 ঘন্টার হয়ে যাবে, ঠিক আছে, 5 ঘন্টা কথা আরো বেশি হয়ে যাবে, 10-12 ঘন্টার হয়ে যাবে, ঠিক আছে। তো লুই পাস্তুর একজন বিজ্ঞানী, সেই বিজ্ঞানী কি করলেন, তিনি প্রমাণ করে দেখলেন যে না বাবা, এরকম করে দুম করে জীবের সৃষ্টি হতে পারে না, অসম্ভব। হ্যাঁ, এরকম হয় কখনো নাকি? এরকম করে দুম করে হয়ে যাবে? হবে না। একমাত্র জীব থেকেই জীবের সৃষ্টি হতে পারে। একমাত্র একটাই প্রসেস আছে, যেটা হচ্ছে একটা জীব থেকেই জীবের সৃষ্টি হতে পারে, নয়তো আর কোনোভাবেই সম্ভব নয়। তিনি প্রমাণ করে দেখালেন, ঠিক আছে। তারপরে আবার সবার সেই একই প্রশ্ন, আচ্ছা তাহলে জীবের সৃষ্টিটা হলো কি করে সেটা বলুন। লুই পাস্তুর বললেন, আমি তো জানি না, আমি তো জানি না জীবের সৃষ্টি হলো কি করে, কিন্তু এটুকু বলতে পারি ওই যে উৎপটাং যে ভাবনাটা, ওইটা ভুল, অ্যারিস্টটলের ভাবনাটা ভুল। তো আবার সেই সবার মাথায় হাত, তাহলে জীবের সৃষ্টি হলো কি করে, জীবের সৃষ্টি হলো কিভাবে, জীবের সৃষ্টি হলো কিভাবে? তখন দুজন বিজ্ঞানী ওপারিন আর হ্যালডেন বললেন, হ্যাঁ আমরা জানি, আমরা জানি। বলে বলো, বলে দেখো বাবু, সবার প্রথমে পৃথিবীতে যে অণুগুলো ছিল, মানে এই যে আমাদের আজকে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, জল, এরা সব, এই কার্বন ডাইঅক্সাইড মানে কি CO2, কার্বন আছে অক্সিজেন আছে, এরা কিন্তু এক কাছে ছিল না, এরা এক কাছে ছিল না। তাহলে কেমন ছিল আগেকার পৃথিবীতে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এরা আলাদা আলাদা ছিল। এরা কেমন ছিল স্যার? আলাদা আলাদা ছিল, এরা মুক্ত অবস্থায় ছিল। তারপরে কি হলো স্যার, অক্সিজেন কোথায়? আরে বাবা, তখন অক্সিজেন ছিল না, তখন অক্সিজেন বিহীন পরিবেশ ছিল, ঠিক আছে। ওই যে ঠিক আছে, তারা আলাদা আলাদা ছিল, বুঝে গেছি। তারপরে কি হয়েছে? তারপরে কার্বন আর হাইড্রোজেনের প্রচুর মানে ভালোবাসা, ঠিক আছে, প্রচুর ভালোবাসা। তারা কি করেছে? একে অপরকে ভালোবেসে ফেলেছে, ভালোবেসে, ঠিক আছে, ভালোবেসে সখী, আহা, ঠিক আছে, ভালোবেসে এরা কি করেছে না, কার্বন আর হাইড্রোজেন মিশে গিয়ে তৈরি করেছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন তৈরি করেছে, যেমন C2H2, CH4, ঠিক আছে, এইরকম বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন এটা তৈরি করেছে। স্যার কি করে তৈরি করলো? কার্বন হাইড্রোজেনকে যদি আমি একটা ঘরের ভিতরে পুড়ে দেই, হাইড্রোকার্বন তৈরি হয়ে যাবে না। তখন তারা বললো যে কার্বন আর হাইড্রোজেনকে ঘরের ভিতরে পুড়ে দিলে তারা হাইড্রোকার্বন হয়ে যাবে না। তখন কি ব্যাপারটা হচ্ছিল? তখন আকাশে ছিল মেঘ, আকাশে ছিল মেঘ, ঠিক আছে, তখন আকাশে ছিল মেঘ, ওকে, আকাশে ছিল মেঘ, বৃষ্টি পড়ছিল তখন ঝমঝমিয়ে, ঠিক আছে, তখন কি হচ্ছিল না, বৃষ্টি পড়ছিল, আর নিচে কি ছিল? গরম মাটি। বৃষ্টি এসে পড়লো, জল ছাক, কি হলো? গরম কড়াই যদি তুমি জল দিয়ে দাও কি হবে? সাক চাক চাক করে আওয়াজ হবে, মানে কি? সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উঠে যাচ্ছে, মানে জলীয় বাষ্পে ভর্তি, গোটাটা জলীয় বাষ্পে ভর্তি। আর কি ছিল? তখন
তখন স্যার ইউভি রশ্মি, সূর্যের ইউভি রশ্মি তখন আসছে, তখন আটকানোর কিছু নেই। সূর্যের ইউভি রশ্মি, কোন রশ্মি স্যার? ইউভি রশ্মি, সূর্যের ইউভি রশ্মি আসছে, ঠিক আছে? সূর্য থেকে ইউভি রশ্মি আসছে, বৃষ্টি পড়ছে, আর হচ্ছে বজ্র বিদ্যুৎ, ঠিক আছে? বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে। এই রকম পরিবেশে কার্বন হাইড্রোজেনের বন্ধুত্ব হলো এসো প্রিয়, ঠিক আছে? দিয়ে তৈরি হলো হাইড্রোকার্বন, যেমন C2H2 CH4 এই সমস্ত। ওকে, এই হাইড্রোকার্বন থেকে কি কি তৈরি হলো স্যার? হাইড্রোকার্বন থেকে তৈরি হলো, হাইড্রোকার্বন থেকে তৈরি হলো স্যার CHO অ্যালডিহাইড, স্যার সি ডবল সি তৈরি হলো CHO অ্যালডিহাইড। আচ্ছা, COOH, ঠিক আছে? অ্যালডিহাইড তৈরি হলো, কিটোন তৈরি হলো, আর হচ্ছে আমাদের, আচ্ছা কিটোনটা লেখা হয়নি, কিটোন তৈরি হলো CO, ঠিক আছে? অ্যালডিহাইড, কিটোন এবং আমাদের অ্যাসিড তৈরি হলো। ওকে, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড তৈরি হয়ে গেল। এবারে এরা মিশ্রিত হয়ে কি তৈরি করলো? বিভিন্ন ধরনের সরল জৈব যৌগ তৈরি করলো। এরা মিশ্রিত হয়ে কি করলো না স্যার? সরল জৈব যৌগ তৈরি করলো। কি তৈরি করলো স্যার? বিভিন্ন ধরনের সরল জৈব যৌগ। সরল জৈব যৌগ তৈরি করলো, যেমন স্যার কি? যেমন যেমন একক শর্করা বা মনোস্যাকারাইড, একক শর্করা তৈরি করলো। যেমন তৈরি করলো অ্যামাইনো অ্যাসিড, যেমন তৈরি করলো ফ্যাটি অ্যাসিড, যেমন তৈরি করলো গ্লিসারল, যেমন তৈরি করলো নাইট্রোজেন বেস, এই সমস্ত সরল জৈব যৌগ তৈরি করলো। এই সরল জৈব যৌগগুলো, সরল জৈব যৌগগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি তৈরি করলো? সরল জৈব যৌগ থেকে সৃষ্টি হলো জটিল জৈব যৌগ। মানে কি স্যার? একক শর্করা যুক্ত হয়ে হয়ে তৈরি করলো পলিস্যাকারাইড, একক শর্করা যুক্ত হয়ে হয়ে কি তৈরি করলো? পলিস্যাকারাইড। স্যার অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে হয়ে তৈরি করলো প্রোটিন। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে তৈরি করলো ফ্যাট। নাইট্রোজেন বেসের সাথে, নাইট্রোজেন বেসের সাথে একক শর্করা, ঠিক আছে? তাহলে কি বলবো স্যার? এখানে একটা জিনিস অ্যাড করে দেই, নাইট্রোজেন বেস প্লাস একক শর্করা প্লাস H3PO4, H3PO4 যুক্ত হয়ে কি তৈরি হলো না? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড তৈরি হলো, ঠিক আছে? এইভাবে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ সৃষ্টি হলো। এই নিউক্লিওটাইড পরবর্তীকালে কি তৈরি করবে? নিউক্লিওটাইড যুক্ত হয়ে হয়ে কি তৈরি করবে? ডিএনএ এবং আরএনএ তৈরি করবে। কি তৈরি করবে স্যার? নিউক্লিওটাইড প্রথমে আরএনএ এবং পরবর্তীকালে ডিএনএ তৈরি করবে, ঠিক আছে? প্রথমে আরএনএ, পরবর্তীকালে ডিএনএ তৈরি করলো। তাহলে স্যার সবার প্রথমে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন থেকে অ্যাসিড, আমাদের অ্যাসিড তৈরি হলো, অ্যাসিড তৈরি হলো, অ্যালডিহাইড তৈরি হলো, কিটোন তৈরি হলো। স্যার সেখান থেকে সরল জৈব যৌগ সৃষ্টি হলো, সেখান থেকে জটিল জৈব যৌগ সৃষ্টি হলো। স্যার এইভাবে চলতে শুরু করলো। তারপরে কি হলো স্যার? তারপরে আমাদের একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে হ্যালডেন। হ্যালডেন বলল হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক, ওই যে সরল জৈব যৌগ, জটিল জৈব যৌগ, এই সমস্ত জৈব যৌগগুলো মিশে গিয়ে পরবর্তীকালে কি বললেন যে
এই সরল জৈব যৌগ, জটিল জৈব যৌগ, মানে জটিল জৈব যৌগ প্লাস সমুদ্রের জল। তিনি বললেন জৈব যৌগ প্লাস সমুদ্রের জল তৈরি হলো গরম তরল স্যুপ। ঠিক আছে, গরম তরল স্যুপ। এটা কে বললেন? না, হ্যালডেন বললেন। হট ডাইলুট স্যুপ, হ্যালডেনের হ আর হট ডাইলুট স্যুপের হ। ঠিক আছে, এটা কে বললেন? বিজ্ঞানী হ্যালডেন। কে বললেন? বিজ্ঞানী হ্যালডেন। ঠিক আছে, হ্যালডেন বললেন এই যে জৈব যৌগগুলো সমুদ্রের জলের সাথে মিশে কি তৈরি করেছে স্যার? গরম তরল স্যুপ। ঠিক আছে, তখন ওপারির বললেন আরে বাবা হ্যাঁ, ওই যে গরম তরল স্যুপ, ওখানেই তো প্রথম জীবের সৃষ্টি হয়েছে। বলছে কিভাবে বলো, বুঝিয়ে বলো। বলছি দেখো, এই যে গরম তরল স্যুপ সৃষ্টি হয়েছিল, এই গরম তরল স্যুপে কি ছিল? এই গরম তরল স্যুপে ছিল প্রোটিন, ফ্যাট, শর্করা। পলিস্যাকারাইড মানে কি স্যার? শর্করা। ঠিক আছে, শর্করা ছিল। এই প্রোটিন, ফ্যাট, শর্করা একত্রিত হয়ে গিয়ে একটা কোলোইডীয় পদার্থ তৈরি করলো, থকথকে একটা পদার্থ তৈরি করলো। সেটাই হচ্ছে প্রথম জীব। সেটা কেমন দেখতে? তাকে বলা হলো এটা কেমন দেখতে বলো। সে বলছে এইরকম টাইপের দেখতে, একটা দ্বিস্তরী পর্দা দিয়ে ঘেরা, একটা দ্বিস্তরী পর্দা দিয়ে ঘেরা, মানে দুটো স্তর। ঠিক আছে, দ্বিস্তরী একটা পর্দা দিয়ে ঘেরা। জীবটা কেমন স্যার? না দ্বিস্তরী পর্দা দিয়ে ঘেরা। একটা স্তর, পর্দাটা কেমন স্যার? দুটো স্তরে, দুটো স্তরের পর্দা, দ্বিস্তরী পর্দা। আর ভেতরে কি আছে স্যার? ভেতরে আছে প্রোটিন, অর্ধেক রয়েছে প্রোটিন, শর্করা, আর হচ্ছে কি আছে স্যার? লিপিড। প্রোটিন, সুগার আর লিপিড। ঠিক আছে, শর্করা, প্রোটিন, ফ্যাট দিয়ে তৈরি। এর নাম হচ্ছে কি? না এর নাম কি? বললো এর নাম হচ্ছে কোয়াসারভেট। কি নাম? কোয়াসারভেট। কোথা থেকে একটা বিজ্ঞানী ছিল, তার নাম কি? ফক্স। তিনি বলেন না 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 না, কোয়াসারভেট না, ওটা অ্যাকচুয়ালি ওরকম ব্যাপারটাই না। ওরকম ব্যাপারটা ছিল একটা অর্ধবেদ্য পর্দা। ব্যাপারটা ছিল একটা অর্ধবেদ্য পর্দা। ঠিক আছে, এই অর্ধবেদ্য পর্দার ভেতরটা পুরোটাই প্রোটিন। ভেতরটা পুরোটা কি স্যার? প্রোটিন। ভেতরটা পুরোটা কি স্যার? প্রোটিন। ভেতরটা পুরোটা কি স্যার? প্রোটিন। এটার নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। এটার নাম কি স্যার? মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার। ঠিক আছে, বললেন এটার নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। তার নাম কি? ফক্স। বিজ্ঞানীর নাম কি স্যার? ফক্স। তাহলে বুঝতে পেরেছো? তাহলে ওপারিন বললেন যে এটার নাম কোয়াসারভেট, বিজ্ঞানী ফক্স বললেন যে এটার নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। পরবর্তীকালে বলা হলো যে এই যে মাইক্রোস্ফিয়ার বা কোয়াসারভেট যেটাই হোক, ওটার এখনো প্রমাণ পাওয়া যায়নি। ওটার সাথে আমাদের আরএনএ যুক্ত হয়ে গিয়ে বা ডিএনএ যুক্ত হয়ে গিয়ে, ওভারঅল বলবো আমাদের নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে কি তৈরি হলো? প্রথম আদি কোষ। তাহলে এর সাথে এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে আমি নিশ্চয় লিখে দিচ্ছি, নিশ্চয় আমি আলাদা করে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে কি হলো? তারপরে স্টেপে এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে আমরা কোয়াসারভেটই লিখছি, কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার। এর সাথে কি যুক্ত হলো? নিউক্লিক অ্যাসিড। যুক্ত হয়ে কি তৈরি হলো? প্রথম আদি কোষ। আদি কোষ তৈরি হয়ে গেল, আদি কোষ। এইবারে এই আদি কোষ থেকে কি হলো? প্রথম প্রোক্যারিওটিক, প্রথম কি করলো? প্রোক্যারিওটিক সৃষ্টি হলো। প্রোক্যারিওটিক কোষ তৈরি হলো। সেখান থেকে তৈরি হলো ইউক্যারিওটিক কোষ। ব্যাস, পুরোটা গল্পটা শেষ। বুঝতে পেরেছো যে কি হয়েছে? আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো
নিচে কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার, ফিল এসেছে, ফিল পেয়েছি আমরা। তাহলে তোমাকে যদি এখন জিজ্ঞাসা করে আচ্ছা গুরুদেব বলো তো, বলো তুমি এখন কি এই জীবের সৃষ্টি হতে পারে, তুমি বলবে না প্রথমত আমি তোমাকে চাই না, প্রথমত এখন স্যার ইউভি রশ্মি নাই, দ্বিতীয়ত স্যার এখন অক্সিজেন আছে, তখন অক্সিজেন বিহীন পরিবেশ ছিল। বোঝা গেছে? হ্যাঁ চলো নেক্সট। নেক্সট এই যে মিলার আমাদের, এই যে আমাদের ওপারিন এবং হ্যালডেন, ওপারিন এবং হ্যালডেন এত কথা কইলো, যখন সবাইকে জিজ্ঞাসা করলো, সবাই ওকে জিজ্ঞাসা করলো ও ওপারিন বাবু তুমি কি প্রমাণ করে দিতে পারিবে? তখন ওপারিন বলল, ওপারিন আর হ্যালডেন দুজনেই বলল না প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু এটুকু আমরা জানি 100% শিওর যে এটা আমি ঠিক বলেছি। তখন বললো প্রমাণ ছাড়া আমরা কিছু মানিব না, ঠিক আছে? তখন ওপারিন হ্যান্ডেল বলছে ঠিক আছে সেটা আপনাদের ব্যাপার, আপনারা মানতে পারেন বা না পারেন, কিন্তু প্রমাণ আমাদের কাছে নেই। তখন দুজন বুঝতে পেরেছো? হ্যাঁ দুজন বিজ্ঞানী যাদের নাম মিলার এবং মুরে বলছে ও দাদু, ওপারিন দাদু, হ্যালডেন দাদু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, বলো তো কি ছিল তখন, আমরা দেখি পারি কিনা, চেষ্টা করে দেখি। তোরা পারবি, তোরা বাচ্চা ছেলে তোরা পারবি? বলছে হ্যাঁ পারবো। চেষ্টা করতে সমস্যা কোথায়, চেষ্টা করে দেখা যাক। ওই দাদু বসো বসো বসো, শান্ত হয়ে বসো, রেগে যাওনি, চুপচাপ বসে বসে বলো কি ছিল, আমরা দেখছি বাকিটা, ঠিক আছে? বলছে দেখ বাবা তখনকার পরিবেশ ছিল বিজারণ ধর্মী। বলছে হ্যাঁ এরকম না, কি ছিল সেটা বলো, আমরা বাকিটা দেখছি। বহুকাল আগেকার কথা। আরে বাবা বহুকাল আগেকার কথা এসব নয়, আরে তখন কি ছিল কি ছিল না সেটা বলো। বলছি দেখ বলছি একদম 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 দারুণ করে বলে দিচ্ছি। তখন আগ্নেয়গিরি ছিল বড় বড়, আগ্নেয়গিরি থেকে 3 ধরনের গ্যাস বেরোতো। কি কি? CH4, NH3 আর হাইড্রোজেন, এই 3 ধরনের গ্যাস বেরোতো। বলছে আচ্ছা ঠিক আছে, তখন এই 3 ধরনের গ্যাস ছিল তো, ঠিক আছে গ্যাসটা বুঝে গেছি, তাহলে একটা বড় বিকার নাও, তার ভেতরে 3 ধরনের গ্যাস দিয়ে দাও, ঠিক আছে? 3 ধরনের গ্যাস দিয়ে দিয়েছে, গ্যাস দিয়ে দিয়েছে। তারপরে দাদু বলছে ভুল করে দিলে তুমি। বলছে কি হয়েছে, আবার কি ভুল? বলছে আরে বাবা তখন অক্সিজেন ছিল না, এর ভেতরে তো অক্সিজেন রয়ে গেছে। বলছে ও আগে বলতে হয়, এটার জন্যে কি করতে হবে দেখো, ঠিক আছে চলো গ্যাস ভরে দিচ্ছি, কোনো সমস্যা নেই, অল্প গ্যাস ভরেছিলাম, ঠিক আছে? এক কাজ করো, এখানে একটা নল বের করে, এখানে একটা যন্ত্র লাগিয়ে দাও, ভ্যাকুয়াম, ভেতর থেকে যাতে সমস্ত গ্যাসকে বের করে দেয়। সমস্ত গ্যাসকে বের করে দিল, বের করে দেওয়ার পরে এখানে CH4, NH3 এবং হাইড্রোজেন দিয়ে দিল। কত অনুপাতে স্যার? 2:1 অনুপাতে দিয়ে দিল, ঠিক আছে? হাইড্রোজেন 1, 2:1 অনুপাতে এর ভেতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পরে এবার কি খবর, এবার কি খবর? এইবারে বলছে আর কি ছিল বলো? বলছে তখন একটু ফুটন্ত জল ছিল, সবসময় জল টকবক করে ফুটছে, মানে বৃষ্টি পড়ছে সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প হয়ে চলে যাচ্ছে, মানে প্রচুর জলীয় বাষ্প ছিল। বলছে জলীয় বাষ্প দরকার তাই তো, ঠিক আছে আমরাও জলকে ফুটিয়ে জলীয় বাষ্প তৈরি করে নেবো, ঠিক আছে তাহলে জলকে ফোটাও। বলছে আরে বাস তোরা কত ডিগ্রি সেলসিয়াসে ফোটাবি? তখন পুরো গোটা পৃথিবী গরম ছিল। বলছে ঠিক আছে আমরা 800 ডিগ্রি সেলসিয়াসে ফোটাবো। চলো 800 ডিগ্রি সেলসিয়াসে জল ফোটানো হচ্ছে, 800 ডিগ্রি সেলসিয়াসে জল ফোটানো হচ্ছে, ঠিক আছে জলীয় বাষ্প হয়ে গেছে। বলছে তখন আর কি ছিল বলতো? বলছে তখন ছিল, তখন সবসময় কি হচ্ছিল না আকাশে বিদ্যুৎ খেলছিল। ঠিক আছে আকাশে বিদ্যুৎ তৈরি হচ্ছিল তো, ঠিক আছে বিদ্যুৎ দাও, আকাশে বিদ্যুৎ দাকে ডাকো। তো এখানে কি করলো না এরা দুটো অ্যানোড এবং ক্যাথোডকে যুক্ত করে কি করলো, ওতে ওতে প্রায় অনেক বইতে লেখা আছে 60,000 ভোল্ট, অনেক বইতে লেখা আছে 60,000 ভোল্ট, অনেক বইতে লেখা আছে 70,000 ভোল্ট, ঠিক আছে 70,000 ভোল্ট এখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করা হলো, ঠিক আছে? বলছে ঠিক আছে দাদু এবার সবকিছু। বলছে হ্যাঁ। বলছে এইবারে এইটাকে একটু ঠান্ডা করার ব্যবস্থা করো, তখন তো ঠান্ডা হচ্ছিল, ঠান্ডা করার ব্যবস্থা করো, ঠিক আছে? বলছে ঠিক আছে ঠান্ডা করার ব্যবস্থা করা হোক। ঠান্ডা করবে কি করে? স্যার এখান দিয়ে আমরা ঠান্ডা জল ঢোকাবো, এখান দিয়ে গরম জল বেরিয়ে যাবে, ঠিক আছে ফলে নলটা ঠান্ডা হবে। তো এরকম একটা কন্ডিশন করা হলো এবং যেখানে যা উৎপন্ন হবে সব এখানে এসে জমা হবে। প্রায় 14 দিন পরে, ঠিক আছে প্রায় 2-3 সপ্তাহ পরে দেখা গেল এই নিচটাতে লাল লাল কিছু জমা হয়েছে, কিছু জমা হয়েছে। পরীক্ষা করে দেখা গেল ওতে আছে আগ
আগ মানে কি, ওটা কৃষ্ণেন্দু স্যারের ট্রিক। কি আছে স্যার, আগ। কি আছে স্যার, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, আর হচ্ছে গ্লাইসিন। অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লাইসিন, এই তিন ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেল। বলছে অ্যামাইনো অ্যাসিড মানেই তো জৈব যৌগ। বলছে হ্যাঁ, বললাম না অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের সৃষ্টি হয়েছিল। বলছে আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড মানে কি স্যার, অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েই তো প্রোটিন তৈরি হবে। প্রোটিন মানে কি, জীবদেহ। বলছে আচ্ছা, তার মানে হ্যাঁ দাদু ঠিকই বলেছে, দাদু চিয়ার্স। ঠিক আছে, তো দাদু ঠিক বলেছে, প্রমাণ হয়ে গেল যে স্যার এই পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। বোঝা গেল? পরীক্ষায় পরে এই তিনটে নাম খুব ভালো করে পড়ে রাখবে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড বললে এই অ্যাসিডগুলোর নাম পড়ে রাখবে, গ্লাইকোলিক অ্যাসিড, সাকসিলিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসপার্টিক অ্যাসিড। এই অ্যাসপার্টিক অ্যাসিড তো এখানেই চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে মিলার উডের পরীক্ষা। পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। এটা আগের বছর পড়লেও এই বছরের জন্য ইম্পর্টেন্ট, প্রতি বছরের জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি হবে স্যার? নেক্সট হচ্ছে একটা প্রশ্ন আবার এলো, আচ্ছা এই অভিব্যক্তি ঘটছে কেন হয়, কেন দরকার, এই অভিব্যক্তির দরকারটা কি? ঠিক আছে, আচ্ছা তার আগে আরেকটি জিনিস পড়ে নেই। একটা ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়ে, সেগুলো যেটা পড়ালাম তার ওভারঅল একটা লুক, যেটা পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, একদম খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিভাবে জৈব অভিব্যক্তি ঘটেছিল তার একটা মুখ্য ঘটনা বলে যে একটা তালিকা। স্যার কিভাবে ঘটেছিল দেখো, পৃথিবীর সৃষ্টি হয়েছিল পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন 6000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল। সমুদ্রের আবির্ভাব হলো তারপরে। ঠিক আছে, তারপরে সমুদ্রের আবির্ভাব হলো, তখন মুক্ত অক্সিজেন ছিল না, তার মানে বিজারণধর্মী পরিবেশ ছিল। তারপরে জীবনের উৎপত্তি হলো, অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের সৃষ্টি হলো, একটু আগে প্রমাণ পেয়ে গেছি। তারপরে কোয়াজার ভেদ এলো, মাইক্রোস্ফিয়ার এলো, কোয়াজার ভেদ মাইক্রোস্ফিয়ার এলো। তারপরে কি হলো স্যার, আরএনএ ডিএনএ সৃষ্টি হলো, আরএনএ ডিএনএ সৃষ্টি হলো, কোয়াজার ভেদ প্লাস নিউক্লিক অ্যাসিড আদি কোষ, যেটা আমরা একটু আগে বললাম। ঠিক আছে, একদম ছোট ছোট করে দারুণ করে লেখা দেওয়া আছে। নেক্সট হচ্ছে এককোষী জীবের সৃষ্টি, আদি প্রোক্যারিওটিক কোষ, সেখান থেকে প্রোক্যারিওটিক কোষ তৈরি হলো, সেখান থেকে বায়ুজীবী সালোক সংশ্লেষকারী সালফার ব্যাকটেরিয়ার সৃষ্টি হলো। ঠিক আছে, মানে এককোষী জীবের উৎপত্তি হলো। ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু প্রোক্যারিওটিক জীবের সৃষ্টি হয়েছে। তারপরে এলো সায়ানো ব্যাকটেরিয়া। স্যার এখানে সালফার ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, তখনও পর্যন্ত কেউ সালোক সংশ্লেষ করতে পারেনি, সালফার খেয়ে থাকতো ওরা। ঠিক আছে স্যার, তারপরে এলো কি স্যার, সায়ানো ব্যাকটেরিয়া। মানে কি সায়ানো ব্যাকটেরিয়া? মানে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ওদের দেহে ফার্স্ট ওদের দেহে সালোক সংশ্লেষ করার জন্য ক্লোরোফিল এলো। সালোক সংশ্লেষকারী সায়ানো ব্যাকটেরিয়ার মানে উৎপত্তি ঘটলো, যারা অক্সিজেন উৎপন্ন করলো। অক্সিজেন উৎপন্ন করার পরে কি হলো স্যার, আগে বিজারণধর্মী পরিবেশ ছিল, হয়ে গেল জারণধর্মী পরিবেশ এবং ওজোন স্তর গঠন হলো। অক্সিজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে গিয়ে কি তৈরি হলো স্যার, ওজোন তৈরি হলো। O2 প্লাস O2 যুক্ত হয়ে কি তৈরি হলো স্যার, O3 তৈরি হলো। ঠিক আছে, ওজোন গ্যাস তৈরি হলো এবং ওজোন স্তর গঠন করলো। ফলে কি হলো স্যার, না ওজোন স্তর গঠনের ফলে আর ইউভি রশ্মি পৃথিবীতে আসতে পারলো না এবং পৃথিবীটা জীব সৃষ্টির অনুকূল হয়ে গেল। স্যার এককোষী জীবনের উৎপত্তি, প্রোক্যারিওটিক কোষ থেকে এককোষী ইউক্যারিওট, সেখান থেকে বহুকোষী ইউক্যারিওটিক জীবের সৃষ্টি হলো। তারপরে কি হলো, মাছের মতো মেরুদণ্ডী, হ্যাঁ এসে গেছে আমাদের পথে স্যার, বহুকোষী জীব, সেখান থেকে অমেরুদণ্ডী প্রাণী, সেখান থেকে নোটোকরযুক্ত প্রাচীন করডাটা, সাইক্লোস্টোমাটা, সেখান থেকে চোয়ালযুক্ত মেরুদণ্ডী মানে মাছ সৃষ্টি হয়ে গেল। মাছ হয়ে গেছে স্যার, আর কোনো সমস্যা নেই, এবারে স্থলে উঠে পড়বে। না, স্থলে ওঠার আগে একটা গল্প আছে। স্থলে তখনও গাছ ওঠেনি, তোরা কারা হে, তোরা কারা, গাছ আমরা উঠি আগে, তবে তো তোরা বেঁচে থাকবি রে বাপ। ঠিক আছে, স্থলে গাছ উঠলো কিভাবে, ডাঙায় উদ্ভিদের বিবর্তন কিভাবে হলো। শৈবাল জলে ছিল, শৈবাল কোথায় ছিল, জলে। মস এলো সেখান থেকে। মস মানে কি স্যার, যারা হচ্ছে উদ্ভিদ জগতের উভচর, মানে কি ওরা থাকে স্থলে কিন্তু ওদেরও প্রজননের জন্য জল দরকার পড়ে, সেই জন্য এদেরকে বলা হয় উভচর।
উদ্ভিদ জগতের উভচর বলা হয় এদেরকে। মস থেকে এলো ফার্ন। ফার্ন হলো সম্পূর্ণভাবে কি উদ্ভিদ, না সম্পূর্ণভাবে স্থলজ উদ্ভিদ। অবশ্যই তোমরা পরবর্তীকালে যখন পড়বে 11-এ দেখতে পাবে ফার্নেরও, তোমাদেরই আছে তো, ফার্নেরও প্রজননের জন্য কিন্তু জল দরকার পড়ে, ঠিক আছে। কিন্তু যেহেতু মস আমাদের উভচর উদ্ভিদ, তাহলে ফার্নকে আমরা বলে দেবো যে ও স্থলে চলে গেছে, ঠিক আছে। ফার্নের পরে এলো ব্যক্তবীজী, সেখান থেকে এলো গুপ্তবীজী। গুপ্তবীজী দুটো ভাগে ভাগ হয়ে গেল, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, ঠিক আছে। এই হচ্ছে গল্প। সেটাপরে মাছ, এবারে কাদের পালা, হ্যাঁ আমাদের পালা, বুঝতে পেরেছো। মাছ ছিল জলে, সেখান থেকে এলো শিলাকান্ত, সেখান থেকে এলো উভচর, ঠিক আছে, সেখান থেকে এলো উভচর। উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ দুটো ভাগ হয়ে গেল, স্তন্যপায়ী এবং পক্ষী। ব্যাস, একদম এটাকে হুবহু পরীক্ষার খাতায় লিখে আসতে হবে, কারণ পরীক্ষায় এবারে পড়ার চান্স প্রচুর বেশি প্রচুর বেশি প্রচুর বেশি। যতগুলো স্কুলে পরীক্ষা হবে তার বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসবে, এবং মাধ্যমিকের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে এইবার একটা প্রশ্ন। কি প্রশ্ন স্যার? এই যে অভিব্যক্তি ঘটছে স্যার কিভাবে ঘটছে, কেন ঘটছে? বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের মনে চাকাপাই করে ঘুরতে শুরু করলো। তখন একজন বিজ্ঞানী এসে বললো ল্যামার্ক, বললো আমি জানি। জানো তো বলুন, জানেন তো বলুন। বলবো না। বলবেন না মানে? বলুন। বলবেন না মানে কি? বলুন আগে। বলবো না। বলবো না মানে? আরে বাবা বলুন। হ্যাঁ, আপনি বলতে এসছেন, বলুন। আমি একটা বই লিখেছি, ঠিক আছে, আমি একটা বই লিখেছি, সেই বইটা পড়ে আসুন। বলছি কি নাম বইয়ের? ফিলোজফিক জুলজিক। ওই বইটা আপনি গিয়ে পড়ুন, জানতে পেরে যাবেন যে কিভাবে জীবের অভিব্যক্তি ঘটেছে, কেন ঘটলো অভিব্যক্তিটা, সব জানতে পেরে যাবেন। সবাই কি হলো, বই কিনে আলো, দেখি পড়ে, তাতে কি লেখা ছিল সেটা বোর্ডে লেখা আছে। কি লেখা ছিল? পরিবেশের প্রভাব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে পরিবেশের প্রভাব। মানে কি স্যার? মানে হচ্ছে পরিবেশের যদি কোনো পরিবর্তন আসে, পরিবেশের পরিবর্তন অনুযায়ী জীবেরা নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারে। পরিবেশের পরিবর্তন অনুযায়ী জীবেরা নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারে। তুমি আজকে ইন্ডিয়াতে আছো, তুমি চলে গেলে আফ্রিকা, সেখানে পরিবেশের পরিবর্তন হয়ে গেছে, সেখানে তোমার খাদ্যাভ্যাসের পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে, তুমি নিজেকে পরিবর্তন করে নেবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? পরিবেশের পরিবর্তন অনুযায়ী জীবেরা নিজেদেরকে পরিবর্তন করে। অনেকে দেখবে ট্রেনে যখন যায়, হ্যাঁ অনেকের তো কোনো সমস্যা নেই, বিন্দাস, ঠিক আছে, ট্রেনে যখন যায় তখন দেখবে দুদিন ধরে পটি যায়নি। কারণ কি স্যার? ওখানে নোংরা, ঠিক আছে, মানে নিজেদেরকে পরিবর্তন করে নিয়েছে। হ্যাঁ, এটা না জাস্ট ছোট্ট একটা উদাহরণ মাত্র, ঠিক আছে। পরিবেশের পরিবর্তন অনুযায়ী জীবেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারে, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট বললো ল্যামার্ক। নেক্সট পয়েন্ট হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার। কোনো একটা অঙ্গ, ঠিক আছে, কোনো একটা অঙ্গ তুমি দুটো কাজ করতে পারো সেটাকে নিয়ে। একটা ব্যবহার করতে পারো, তুমি ব্যবহার নাও করতে পারো, অব্যবহার করতে পারো। তুমি যদি ব্যবহার করো বারবার, সেই জিনিসটা কি হবে? সুগঠিত হবে। তুমি যদি বারবার ব্যবহার করো, সরল ও সুগঠিত হবে। আর যদি ব্যবহার না করো, দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর কি হয়ে যাবে স্যার? দুর্বল এবং নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে যাবে, নিষ্ক্রিয় অঙ্গে হয়ে পরিণত হয়ে যাবে, দুর্বল এবং নিষ্ক্রিয় অঙ্গ হয়ে যাবে। এটা হচ্ছে অঙ্গের ব্যবহার হবে। বা যেমন জিরাফ, জিরাফের আগে ছোট গলা ছিল, জিরাফের আগে কি হলো? ছোট গলা ছিল। আস্তে আস্তে সে চাইতো কি না, উঁচু গাছের ঘাস খেতে। উঁচু গাছে কি করে ঘাস হবে? উঁচু গাছের পাতা খেতে। তো কি করতো? এরকম উঁচু হয়ে খেত। তুমি চেষ্টা করো না, তুমি চেষ্টা করলে হবে না, ওটা বহু প্রজন্ম ধরে হয়, ঠিক আছে। উঁচু গাছের পাতা খেতে, এরকম করে খেতে 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 এক সময় কি হলো? তাদের গলাটা লম্বা হতে শুরু করলো এবং লম্বা গলাযুক্ত জিরাফের সৃষ্টি হলো, ঠিক আছে, মানে গলাটা সুগঠিত হলো। যেমন সাপ, তার যে পা নেই কেন?
স্যার অন্যান্য সরীসৃপের পা আছে, সাপের পা নেই কেন? কারণ সাপ পা ব্যবহার করতো না। স্যার পা ব্যবহার করতো না কেন? কারণ ওদেরকে গর্তে ঢুকতে হয় ইঁদুর খোঁজার জন্য, ঠিক আছে? তোরা কি করতো? পাটাকে উপরে গুটিয়ে এরকম করে এরকম করে যেত, মানে বুকে ভর দিয়ে চলতো। বুকে ভর দিয়ে চলার ফলে কি হতো না, ওদের পাটা ব্যবহার হতো না। পা না ব্যবহারের ফলে পাটা কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। পাটা আস্তে আস্তে কি হয়েছে না, অবলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। মানে তুমি তোমার জীবদ্দশায় যে বৈশিষ্ট্য অর্জন করলে সেটা তোমার বাচ্চার দেহে চলে যাবে। মানে তুমি যদি তোমার জীবদ্দশায় বাইসেপস ভালো তৈরি করতে পারো, তুমি যদি তোমার জীবদ্দশায় ট্রাইসেপস ভালো তৈরি করতে পারো, ঠিক আছে, ভীম ভীম করে, তোমার বাচ্চা যখন জন্মাবে সে বাইসেপস নিয়ে জন্মাবে। বাচ্চা জন্মে কি রকম করবে? পাপা, ঠিক আছে? না, এই জিনিসটা অবশ্যই ভুল, যেটা পরে প্রমাণিত হয়েছিল, ঠিক আছে? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মানে জীব তার জীবদ্দশায় যে বৈশিষ্ট্য অর্জন করে সেটা পরবর্তী প্রজন্মে চলে যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এই এক একটা করে বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে যাওয়ার ফলে কি হয়েছে না, এক সময় নতুন প্রজাতি সৃষ্টি হয়। মানে যেরকম ছোট গলাযুক্ত জিরাফ থেকে লম্বা গলাযুক্ত জিরাফের সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছো? এটা বলেছিল আমাদের ল্যামার্ক। তারপরে একজন বিজ্ঞানী এসে বললো, হ্যাঁ ভুল কথা বলছে, হয় নাকি? হ্যাঁ, একজন বাপের বাইসেপস থাকলে বাচ্চার বাইসেপস হয়ে জন্মাবে? হতে পারে? হতে পারে না। তিনি বললেন, প্রমাণ করছি আমি। তার নাম হচ্ছে ভাইসম্যান, ঠিক আছে? ওয়াইসম্যানও বলতে পারো, ভাইসম্যানও বলতে পারো। তিনি একটা ইঁদুর নিলেন, ইঁদুরটাকে নিলেন, একটা ইঁদুর নিলেন, তাদের লেজগুলোকে কুচকুচ করে কেটে দিলেন। তাদের লেজগুলোকে কুচকুচ করে কেটে দিলেন, দিয়ে তাদের মধ্যে প্রজনন করালেন। বাচ্চা হলো, তার লেজ আছে। বলছে, কি রে বাবার বৈশিষ্ট্য যে ছানার ভেতরে আসবে, এলো না কেন? বলছে পরবর্তী অনেকগুলো প্রজন্ম করাতে হবে। ঠিক আছে, করানো হোক। ওই কাটা লেজযুক্ত যে বাচ্চাটা, তার সাথে আবার একটা কাঁচা লেজযুক্ত মানে ইঁদুরের প্রজনন করানো হলো, বাচ্চা হলো, তার লেজ আছে। ও বাবা, কি রে? বলছে আরে করাও। এরকম করতে করতে ভাইসম্যান 35 জনুটা করেছে, 35টা জনু করেছে। তারপরেও কিন্তু এই লেজযুক্ত ইঁদুরই জন্মেছে। তার মানে ল্যামার্কের কথা কাট্টি, মানে ভুল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পরীক্ষা হয়েছিল ড্রসোফিলা মাছির পরীক্ষা। ড্রসোফিলা মাছিকে অন্ধকার ঘরে রেখে দাও, অন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না। কিন্তু 60 জনু ধরে ড্রসোফিলা মাছিকে অন্ধকার ঘরে রেখে প্রজনন করানো হলো, কিচ্ছু হলো না। যে বাচ্চা জন্মালো সে বিন্দাস দেখতে পাচ্ছে, বাচ্চা কিন্তু অন্ধ হয়ে জন্মায়নি। এই হচ্ছে পরীক্ষা। তার মানে ল্যামার্কের যে এই তত্ত্বটা ছিল অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই তথ্যটা মিথ্যা। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে ডারউইন। ডারউইনের তো আলাদাই মজা, বুঝতে পেরেছো? বিশাল বড় গল্প ডারউইনের, দারুণ মজার গল্প, ঠিক আছে? কিন্তু এখন আমি অন্য কোনো ক্লাসে হয়তো বলবো, ঠিক আছে? কিন্তু এখন বলার সময় নেই, ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরকে অন্বেষণ ব্যাচে বলেছি, যারা অন্বেষণ ব্যাচে আছো এখানে, যারা শুনছো আমাকে, যারা আমাকে দেখছো, তারা ফিল করতে পেরেছো জিনিসটা, যে ডারউইন অ্যাকচুয়ালি কেমন ছিল, ঠিক আছে? মোটেই দারুণ ভালো মানুষ ছিল নাকি খুব মানে মোটামুটি ছিল নাকি কি ছিল না ছিল, সব জানো তোমরা। হ্যাঁ, তো ওই ডারউইন বলেছিলেন যে হ্যাঁ আমি জানি। ল্যামার্কের পরে ডারউইন এসে বললেন যে আমি জানি কিভাবে অভিব্যক্তি ঘটেছে। ভাইসম্যান তো ওর কথাটাকে বলে দিল মিথ্যা, তাহলে আমার কথাকে মিথ্যা প্রমাণ করতে পারবে না, কারণ আমি যেটা বলবো সেটা 100% সত্যি কথা। কারণ আমি যেটা লিখেছি এখানে সেটা একটু টুকলি করে লিখেছি। হ্যাঁ, টুকলি করার একটা গল্প আছে। তো ডারউইন কি বলেছিল? সবার প্রথমে বলেছিল অত্যাধিক হারে বংশবৃদ্ধি। মানে কি? জীব জ্যামিতিক এবং গাণিতিক হারে বংশবৃদ্ধি করে। জীব জ্যামিতিক এবং গাণিতিক হারে বংশবৃদ্ধি করে। জ্যামিতিক ও গাণিতিক হারে বংশবৃদ্ধি করে। জীব জ্যামিতিক এবং গাণিতিক হারে বংশবৃদ্ধি মানে একটা কুকুর, তার 5টা বাচ্চা, 5টা কুকুর হয়ে গেছে, এখন তাদের আবার 5টা করে বাচ্চা। মানে দেখো একটা গ্রাফ হয়ে যাচ্ছে না? জ্যামিতিক এবং গাণিতিক হারে বংশবৃদ্ধি করে, মানে প্রচুর বংশ বিস্তার করে। কিন্তু বস, তুমি যতই বংশ বিস্তার করো, যতই বাচ্চা দাও, পৃথিবীতে খাদ্য এবং বাসস্থান সীমিত। খাদ্য বাসস্থান তো বাড়ছে না, ফলে কি হবে? সীমিত খাদ্য বাসস্থান মানে একটা রুটি 5টা কুকুর, ঠিক আছে? একটা রুটি
5টা কুকুর। এবার কি হবে? ওই একটা রুটিকে খাওয়ার জন্য কি হবে না ঝগড়া হবে। একটা রুটি খাওয়ার জন্য কি হবে? ঝগড়া হবে। তো একটা রুটি 5টা কুকুর, এইবারে কি হবে? ওই একটা রুটিকে খাওয়ার জন্য ঝগড়া হবে, যেটাকে আমরা বলে থাকি অস্তিত্বের জন্য সংগ্রাম। মানে নিজের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করতে হবে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য কি করতে হবে? সংগ্রাম করতে হবে। দেখো এই সংগ্রাম আবার 3 প্রকারের হয়। কখনো দেখবে কুকুরে কুকুরে লড়াই লেগে যাচ্ছে, কখনো কখনো দেখবে যে কুকুরের সাথে অন্য কেউ একটা বিড়ালের লড়াই লেগে যাচ্ছে। একটা কিছু পড়েছিল খাবার, এটা কুকুরেরও খাবার বিড়ালেরও খাবার, ঠিক আছে। কুকুরটা কি করলো? খেতে আসছে, ওপাশ থেকে বিড়ালটা ম্যাও ম্যাও করছে। কুকুরটাও মাঝে মধ্যে ভয় পেয়ে যাচ্ছে উঠে যাবে নাকি গায়ে। তারপরে কুকুরটা কি করলো? সাহস করে বিড়ালটাকে তাড়া করলো, ঠিক আছে। বিড়ালটাকে তাড়া করলো, দুজনে ছুটছে ছুটছে ছুটছে, এপাশ থেকে কি করলো? অন্য কেউ একটা কুকুর এসে খেয়ে পালিয়ে গেল, ঠিক আছে। ওই যে গল্পটা বেড়াল আর কুকুরের যুদ্ধ হচ্ছে ওই খাবারটাকে নিয়ে, ওটা হচ্ছে কিসের সঙ্গে সংগ্রাম স্যার? ওটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে কি? নিজেদের প্রজাতির জীবেদের মধ্যে সংগ্রাম। অন্ত মানে স্যার নিজেদের প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম। আন্ত মানে কি স্যার? আন্ত মানে আলাদা প্রজাতি। অন্ত মানে কি স্যার? অন্ত মানে একই প্রজাতি। একই প্রজাতি। আন্ত মানে কি স্যার? আন্ত স্যার আফর কি? আফর হচ্ছে আলাদা, আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম। আলাদা। বাঘ হরিণকে ছুটাচ্ছে, কুকুর বেড়ালকে ছুটাচ্ছে, তুমি কুকুরকে ছোটাচ্ছ, ঠিক আছে। তুমি কুকুরে নিশ্চয়ই খাবারের জন্য সংগ্রাম করবে না, করতেও পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ধরো এরকম হয় অনেক সময়, দেখতে পাবে ডাস্টবিনে মানুষও খাবার খেতে আসছে, কুকুরও আসছে, হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয় না ঝগড়া হয় দুজনের মধ্যে, ঠিক আছে। ও চলো, এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, ঠিক আছে। তারপর যে পরিবেশের সঙ্গে সংগ্রাম, মানে পরিবেশের সঙ্গে সংগ্রাম মানে কি? আমাদেরকে প্রতিনিয়ত পরিবেশের সাথে সংগ্রাম করতে হয়। স্যার আমি পড়তে বসছি, ছটছট করে ঘাম পড়ছে, এটা পরিবেশের সঙ্গে সংগ্রাম। তাও আমি পড়ে যাচ্ছি, কারণ আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমি কি পাবো স্যার? আমি ভালো নাম্বার পাবো। ভালো নাম্বার পেলে কি হবে স্যার? আমি ভালো চাকরি পাবো। ভালো চাকরি পেলে কি হবে স্যার? ভালো চাকরি পেলে বেশি টাকা আসবে। বেশি টাকা আসলে কি হবে স্যার? ভালো খাবার খেতে পাবো। ভালো বাসস্থান হবে, মানে খাদ্য বাসস্থানের জন্য তুমি সংগ্রাম করে যাচ্ছ, কিন্তু এই যে গরমে তুমি পড়তে পারছো না, ঘাম পড়ছে, তাও তুমি পড়ে যাচ্ছ, মানে তুমি সংগ্রাম করছো। আর অনেকে ভাবছে ও হবে না হবে না, পাখা চালিয়ে দিয়ে নিচে শুয়ে শুয়ে রিলস ঘাঁটছে, তারা কিন্তু সংগ্রাম থেকে অলরেডি পিছিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। প্রতিনিয়ত যে পরিবেশের সঙ্গে সংগ্রাম আমাদেরকে করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ, ভেদ বা প্রকরণ কি স্যার? ভেদ বা প্রকরণ হচ্ছে ধরো তোমার মধ্যে একটা স্পেশাল ক্ষমতা আছে যে তুমি এই গরমের ভেতরেও পড়তে পারো, কিন্তু তোমার যে বন্ধুটা যে পারছে না তার ভেতরে নেই, তার ভেতরে নেই। তুমি কি করলে না তুমি পড়ে যাচ্ছ গরমের ভেতরে, সে কিন্তু পড়তে পারছে না। এটা হচ্ছে দুজনের মধ্যে একটা ডিফারেন্স। এটাই হচ্ছে ভেদ বা প্রকরণ। এটা তোমাকে কি করছে? তোমাকে প্রকৃতি সিলেক্ট করছে যে হ্যাঁ তোমার মধ্যে ভেদটা আছে, তুমি পরিবেশে জয়ী হবে, তুমি পরবর্তীকালে বেশি টাকা ইনকাম করবে, তুমি বড় ঘর করবে, তুমি ভালো মন্দ খাবে। আর তোমার যে বন্ধুরা পড়ছে না, সে কি করবে না সে এই জীবন সংগ্রাম থেকে হেরে যাবে। বোঝা গেল? তাহলে স্যার ভেদ বা প্রকরণ মানে এই যে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্স, এটাই হচ্ছে ভেদ বা প্রকরণ। বোঝা গেছে? নেক্সট হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, মানে যাদের এই ভেদভাব, দেখো ভেদ বা প্রকরণ দু ধরনের হতে পারে। একটা তোমাকে সাহায্য করতে পারে, একটা তোমাকে পাঁকে ঠেলে দিতে পারে, একটা তোমাকে পাঁকে ঠেলে দিতে পারে, ঠিক আছে। ধরো 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 তোমার ক্লাসে, ঠিক আছে, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ঠিক আছে। তোমার ক্লাসে কি হচ্ছে না দুটো ক্লাসের ভেতরে ফুটবল খেলা হচ্ছে, দুটো ক্লাসের ভেতরে ফুটবল খেলা হচ্ছে, তুমি খেলতে নেমেছো, তুমি খেলতে নেমেছো, ঠিক আছে। এইবারে এইবারে তুমি খেলতে নেমেছো, তোমার বন্ধু অপোজিট টিমের হয়ে খেলতে নেমেছে, ঠিক আছে। তুমি খেলতে নেমেছো আর তোমার বন্ধু অপোজিট টিমের হয়ে খেলতে নেমেছে। এইবারে তোমার মধ্যে একটা ভেদ আছে যে তুমি গরমেও, তুমি তীব্র রোদেও কিন্তু বিন্দাস খেলতে পারো। তোমার বন্ধুর মধ্যে একটা ভেদ আছে বা প্রকরণ আছে, ও কিন্তু ঠান্ডায় দারুণ খেলতে পারে, যেটা তুমি পারো না।
ঠিক আছে? তো তুমি কি হবে যদি সেদিন সূর্যের আলো পড়ে, যদি সেদিন রোদ থাকে, তুমি কিন্তু জীবন সংগ্রামে জয়ী যাবে, তুমি ওই যে ম্যাটে জিতে যাবে। তোমার বন্ধু সেদিন খেলতে পারবে না ভালো, ঠিক আছে? তুমি কিন্তু সেদিন ভালো খেলবে, তোমার বন্ধু সেদিন ভালো খেলতে পারবে না। কিন্তু ওর ভেতরেও ভেদ আছে, কিন্তু ওটা নেগেটিভ হয়ে গেছে, ঋণাত্মক হয়ে গেছে, তোমারটা ধনাত্মক হয়ে গেছে, তুমি কি হয়েছো না জিতে গেছো। তাহলে যাদের দেহে ওই পজিটিভ বা ধনাত্মক ভেদ থাকবে তারা কি হবে, যোগ্যতম হিসাবে নির্বাচিত হবে প্রকৃতিতে। এটাই হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। আর তারাই প্রকৃতি দ্বারা নির্বাচিত হওয়াটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। এটা কে বলেছিলেন? আমাদের ডারউইন। ঠিক আছে? এইভাবে কি হয় না, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হয়। নতুন নতুন ভেদ অ্যাড হচ্ছে, একটা জীবের মধ্যে নতুন নতুন ভেদ অ্যাড হচ্ছে, ভেদ অ্যাড হতে 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 নতুন প্রজাতির সৃষ্টি হবে। এবারে যখন ডারউইনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো তাহলে জিরাফের ব্যাপারটা কি? বলছে দেখো, জিরাফের দু ধরনের গলাযুক্ত জিরাফ ছিল, একটা হচ্ছে ছোট গলাযুক্ত জিরাফ, একটা হচ্ছে লম্বা গলাযুক্ত জিরাফ। এই যে ছোট গলাযুক্ত, এক সময় কি হয়েছিল না, নিচে সমস্ত ঘাস শেষ হয়ে গেছিল। ছোট গলাযুক্ত জিরাফ সেটা একটা ভেদ, লম্বা গলাযুক্ত জিরাফ সেটা একটা ভেদ বা প্রকরণ। ছোট গলাযুক্ত জিরাফরা নিচে ঘাস হয়ে যাওয়ার ফলে, ঘাস কমে যাওয়ার ফলে কি হলো না, খেতে পেল না, ফলে কি হলো, তারা মারা গেল। কিন্তু লম্বা গলাযুক্ত জিরাফরা কি হলো না, তারা উঁচু গাছের পাতা খেয়ে তাদেরকে সারভাইভ করে নিল। তারা কি হলো না, যোগ্যতম হিসাবে পরবর্তী মানে মানে প্রকৃতি দ্বারা তারা বলো, প্রকৃতি তাদেরকে বললো যে তোমরা যোগ্যতম, ঠিক আছে, তারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হলো। বোঝা গেল? এই হচ্ছে টোটাল গল্প। নেক্সট হচ্ছে ডারউইন কি সত্যি কথা বলেছিলেন? না, ডারউইনও কিছু মিথ্যা কথা বলেছিলেন। মিথ্যা বলতে ভুলভাল বলেছিলেন। কি বলেছিলেন? প্রথমত ডারউইন ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণের উপরে জোর দিয়েছিলেন, সেটা অধিক গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু অভিব্যক্তিতে ওই ধরনের প্রকরণের কোনো ভূমিকা নেই, বিশেষ কোনো ভূমিকা নেই। নেক্সট হচ্ছে তিনি যোগ্যতমের উদ্বর্তন কিভাবে হয়েছিল সেটা ব্যাখ্যা দিতে পারেন। তাকে যখন বললো যে যোগ্যতমের উদ্বর্তন ব্যাপারটা কি করে হচ্ছে বলো তো, বলছে আমি জানি না। তাকে যখন বলা হলো যে এই যে পরবর্তী ভেদটা পরবর্তী প্রজন্মে যাচ্ছে, এটা কি ব্যাপারটা, উনি বলতে পারেনি যে দেহকোষ এবং জননকোষের প্রকরণগুলিকে আলাদা করতে পারেননি। ঠিক আছে? দেহকোষের প্রকরণ মানে কি, তোমার দেহের যে দেহকোষের যে প্রকরণ, আর জননকোষে মানে শুক্রাণু ডিম্বাণুর প্রকরণ। ঠিক আছে? আর তাকে যখন বলা হলো যে অনেক সময় দেখতে পাই হঠাৎ করে কিছু পরিবর্তন চলে আসে জীবের মধ্যে, ওটা কি? বলছে ওটা হচ্ছে প্রকৃতির খেলা। ওটা হচ্ছে কি স্যার? প্রকৃতির খেলা। তিনি প্রকরণ সৃষ্টি না, ঠিক অ্যাকচুয়ালি মিউটেশনকে, ঠিক আছে, তিনি মিউটেশনকে প্রকৃতির খেলা বলে বর্ণনা করেছিলেন। ঠিক আছে? চলো, এই হচ্ছে আমাদের ব্যাপার, ডারউইনের পুরার গল্প। ওকে, তারপরে আসে অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ। দেখো, এই যে অভিব্যক্তি ঘটেছিল তার প্রমাণটা কি? এই প্রমাণ জোগাড় করতে লাগলেন বিভিন্ন বিজ্ঞানীরা। যারা জীবাশ্ম নিয়ে কাজ করতেন তারা একটা জিনিস খুঁজে পেলেন, ঘোড়ার কিছু জীবাশ্ম পেলেন। ঘোড়ার জীবাশ্মে দেখা গেল একদম প্রাচীনকালে যে ঘোড়াটা ছিল, যার নাম ইওহিপ্পাস, যেটা ইওসিন যুগে সৃষ্টি হয়েছিল, তার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। যার নাম মেসোহিপ্পাস, যেটা অলিগোসিন যুগে সৃষ্টি হয়েছিল, তার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। মেরিজিপ্পাস মায়োসিন, তার পরবর্তীকালে সৃষ্টি হয়েছিল। তারপরে প্লায়োসিন, যেটা প্লায়োহিপ্পাস, ঠিক আছে, যেটা প্লায়োসিন যুগে সৃষ্টি হয়েছিল, সেটা তারপর তার কিছু বৈশিষ্ট্য আছে। এবং আমাদের যে আধুনিক ঘোড়া ইকুয়াস, তার কিছু বৈশিষ্ট্য আছে। দেখা গেল যে বৈশিষ্ট্যের মধ্যে কিছু পরিবর্তন এসেছে। কি পরিবর্তন এসেছে সেটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এখানে এটা খুব ভালো করে তোমাদেরকে পড়তেই হবে। ওকে, ইওহিপ্পাস ইওসিন যুগ, মেসোহিপ্পাস অলিগোসিন, মেরিচিপ্পাস মায়োসিন, প্লায়োহিপ্পাস প্লায়োসিন, আর ইকুয়াস প্লিস্টোসিন। ইওহিপ্পাসে কি ছিল? উচ্চতা 30 সেন্টিমিটার, এটা 60 সেন্টিমিটার, এটা 100। দেখো 30 ডবল হয়েছে 60, কিন্তু তারপরে কি হয়েছে স্যার, 40 যোগ হয়েছে, তারপরে তার হাফ যোগ হয়েছে 120। ঠিক আছে? তারপরে কি হয়েছে স্যার, তারপরে 30 যোগ হয়েছে। একটুখানি তোমাদেরকে এটা রিলেট করে করে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, ইওহিপ্পাসের অগ্রপদে 4টা আঙুল ছিল, পশ্চাৎ পদে 3টা আঙুল ছিল। মেসোহিপ্পাসে দুটো পায়ে 3টে করে আঙুল। তারপরেরটাই কি হয়েছে, দুটো পায়ে 3টে করে আঙুল, কিন্তু 3 নম্বর আঙুলটা বড় হচ্ছে। তারপরটা কি হয়েছে, উভয় পায়ে খুঁড়ের সৃষ্টি হয়েছে, তৃতীয় আঙুল থেকে খুঁড়ের সৃষ্টি হয়েছে। পরীক্ষায় প্রচুর আসে, কত নম্বর আঙুল খুঁড়ে রূপান্তরিত হয়? তৃতীয় আঙুল। প্রত্যেক পায়ে একটি মাত্র আঙুল থাকে, যেটা খুঁড়ে রূপান্তরিত হয়ে গেছে। আচ্ছা, এখানে দাঁতের কি বৈশিষ্ট্য হয়েছে? পেশক দাঁত খাদবিহীন। স্যার পেশকগুলো কোনগুলো? একদম শেষের গুলো।
ঠিক আছে, একদম শেষের দাঁতগুলো সেগুলো হচ্ছে পেশক। অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। পেশক দাঁতে অল্প খাঁজ আছে, ঘাস খাওয়ার উপযোগী দীর্ঘ ক্রাউনযুক্ত দাঁত, আধুনিক ঘোড়ার মতোই দাঁত, কিন্তু মোলার দাঁতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঘাস চিবানোর উপযোগী। আর এখন একটা পেশক, পুরো পেশক দাঁতে সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট, ঘাস খাওয়ার জন্য পুরো প্রপারলি তৈরি। ঠিক আছে, এই হচ্ছে ঘোড়ার বিবর্তন হয়েছে, মানে অনুন্নত ঘোড়া থেকে উন্নত ঘোড়ার সৃষ্টি হয়েছে, মানে কি হয়েছে স্যার, অভিব্যক্তি ঘটেছে। ঠিক আছে, নেক্সট নেক্সট সমস্ত অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। মানে কি স্যার, যদি আমাদের অঙ্গ সমস্থান দেখি, মানে আমাদের অঙ্গগুলো কেমন ভাবে আছে সেগুলো যদি দেখি, তাহলে আমরা কিছু প্রমাণ পাবো অভিব্যক্তি সম্বন্ধে। যেমন যেমন প্রথমে আসো সমস্ত অঙ্গ। যদি তুমি তিমির ফ্লিপার, পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত দেখো, দেখতে পাবে কি, দেখতে পাবে প্রত্যেকটাই হিউমেরাস। এই যে হাড়টার নাম হচ্ছে হিউমেরাস। ঠিক আছে, এখানে দুটো হাড় আছে, রেডিয়াস আলনা। ঠিক আছে, রেডিয়াস আলনা। ঠিক আছে, হিউমেরাস, রেডিয়াস আলনা, এগুলো হচ্ছে কার্পাল। হিউমেরাস, রেডিয়াস আলনা, এগুলো হচ্ছে কার্পাল। এখানে ছোট 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 হাড় আছে, কার্পাল। এই যে লম্বা লম্বা হাড়গুলো হচ্ছে মেটাকার্পাল, আর এই আঙুলের হাড়গুলো হচ্ছে ফ্যালেঞ্জেস। প্রত্যেকটা যে বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা যে অঙ্গ বললাম, প্রত্যেকটা অঙ্গ এই হাড়গুলো দিয়ে তৈরি, কিন্তু তারা আলাদা আলাদা কাজ করছে। মানে তাদের এটা বলতে পারি যে এদের উৎপত্তি এক হচ্ছিল, উৎপত্তি এক ছিল, বিভিন্ন পরিবেশে থাকার ফলে তাদের কাজ ভিন্ন হয়ে গেছে। ভিন্ন পরিবেশে থাকার ফলে তাদের গঠন, মানে তাদের কাজগুলো ভিন্ন হয়ে গেছে। তাদের উৎপত্তি এক, অন্তর্গঠন এক, কিন্তু কাজ ভিন্ন। ঠিক আছে, কাজ ভিন্ন, তার মানে তাদের পূর্বপুরুষ এক ছিল, অর্থাৎ অভিব্যক্তি ঘটেছে। ইয়েস, হ্যাঁ স্যার, বুঝে গেছি। এটা হচ্ছে সমস্ত অঙ্গ। তাহলে সমস্ত অঙ্গ কাকে বলবো স্যার? মৌলিক গঠন এক, উৎপত্তি এক, কিন্তু কাজ ভিন্ন, তাদেরকে বলবো সমস্ত অঙ্গ। খুব ভালো করে লক্ষ্য করো, আমি যদি বলি স্যার তাদের পূর্বপুরুষ একটা ছিল, সেখান থেকে বিভিন্ন জায়গায় চলে গেছে, মানে অপসারিত হয়ে গেছে, মানে স্যার এটা হচ্ছে অপসারী অভিব্যক্তি, বা এটাকে বলবো অপসারী অভিব্যক্তি বা বিবর্তনও বলতে পারো। ঠিক আছে, অপসারী অভিব্যক্তি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, যদি তুমি উদ্ভিদের ক্ষেত্রে দেখো, সেখানেও কিছু পাবে। যেমন ধরো কাণ্ড, ফণিমনসার ক্ষেত্রে কাণ্ড কি হয়েছে স্যার? কাণ্ড পাতার মতো ধারণ করেছে, পাতার মতো আকৃতি ধারণ করেছে। ঠিক আছে, কাণ্ড পাতার মতো আকৃতি ধারণ করেছে। আচ্ছা, যদি তুমি আলুর কাণ্ড দেখো, আলুর কাণ্ড কি স্যার? আলুগুলোই তো কাণ্ড। আদার কাণ্ড দেখো, আদাগুলোই তো কাণ্ড। মানে ওগুলো কি হচ্ছে না, ওরা খাদ্য জমা রাখছে, অঙ্গজননে সাহায্য করছে। চুবড়ি আলুর ক্ষেত্রে বুলবিল, ওটাও একটা কাণ্ড। ঠিক আছে, কাণ্ডের রূপান্তর। তো বুলবিল কি করছে স্যার? অঙ্গজননে সাহায্য করছে। তাহলে কাণ্ড কি হয়েছে? বিভিন্নভাবে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, তার মানে এক উৎপত্তি এক ছিল, বিভিন্ন কাজের ফলে কি হয়েছে স্যার? তারা কাজ আলাদা আলাদা করছে, তাদেরকে বলবো কি স্যার? সমস্ত অঙ্গ। ঠিক আছে, চলো নেক্সট। সমবৃত্তীয়, সে সম মানে কি স্যার? একই। বৃত্ত মানে কি স্যার? কাজ। তার মানে একই কাজ, গঠন ভিন্ন, উৎপত্তি ভিন্ন। ঠিক আছে, যেমন পাখির ডানা যদি তুমি দেখো স্যার, একটা পালক দিয়ে তৈরি। ঠিক আছে, পতঙ্গের ডানা যদি তুমি দেখো, এখানে দেখতে পাবে একটা কাইটিন দিয়ে তৈরি। ঠিক আছে, আবার যদি বাদুড়ের ডানা দেখো, দেখতে পাবে চামড়া দিয়ে তৈরি। ঠিক আছে, চামড়ার রূপান্তর হয়েছে, যেটাকে আমরা চামড়ার রূপান্তর বলবো। ঠিক আছে, চামড়ার রূপান্তর হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ, যদি তুমি এই অ্যাঙ্গেল থেকে দেখো, দেখতে পাবে এদের কাজ একই, কিন্তু উৎপত্তি বা গঠন ভিন্ন। বলে স্যার আপনি খুব বাজি আছেন। কেন স্যার? এই তো বললেন পাখির ডানা আর বাদুড়ের ডানা হচ্ছে সমস্ত অঙ্গ, আবার বলছেন পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম মানে ওদের ডানাগুলোকে বলে প্যাটাজিয়াম, বাদুড়ের প্যাটাজিয়াম, এরা সমবৃত্তীয়। দেখো বস, তুমি যখন অস্থির গঠন দেখবে তখন তারা সমস্ত। আবার যখন তুমি এই যে পালক নাকি চামড়া এই সমস্ত দেখতে যাবে, তারা হচ্ছে সমবৃত্তীয়। বুঝে গেছো? আচ্ছা, এক্ষেত্রে কি হয়েছে স্যার? বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় এসে পৌঁছেছে। ঠিক আছে, বাদুড় স্তন্যপায়ী, পাখি, ঠিক আছে, পতঙ্গ, সবার কিন্তু কাজ একই। এটা হচ্ছে অভিসারী অভিব্যক্তি বা বিবর্তন। ঠিক আছে, অভিসারী অভিব্যক্তি। বোঝা গেল?
ডান। চলো নেক্সট। এরপরে আসো, এই যা অভিসারী অপসারী এক্ষুনি পড়িয়ে দিয়েছি আমি, এক্ষুনি পড়িয়ে দিয়েছি। চলো এরপরে আসো, অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে হৃৎপিণ্ডের তুলনামূলক গঠনের ভূমিকা। দেখো দেখো আমরা বিভিন্ন প্রাণীর হৃৎপিণ্ড দেখব, যেমন মাছ, উভচর, ঠিক আছে, আমরা যেইভাবে সেই প্রথম গল্প বলেছিলাম, ঠিক আছে, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী যদি হৃৎপিণ্ড দেখো, মাছের হৃৎপিণ্ড কেমন স্যার? মাছের হৃৎপিণ্ডের একটা অলিন্দ, একটা নিলয়, মানে এদের রক্ত ঢুকলো, নিলয় দিয়ে বেরিয়ে গেল, রক্ত ঢুকলো, ঠিক আছে, রক্ত ঢুকলো, অলিন্দ, অলিন্দ থেকে নিলয় বেরিয়ে গেল। মানে কি স্যার, এখানে বিশুদ্ধ রক্ত দূষিত রক্ত যে আলাদা আলাদা রাখবে এরকম ব্যাপার নেই। মানে একটা ফ্রিজের মতো, যে ফ্রিজে নিরামিষ আমিষ সব এক কাছে রাখা আছে, ঠিক আছে, নিরামিষ আমিষ সব এক কাছে রাখা আছে, মানে কি ওটা স্যার, ওটা হচ্ছে মেসের ফ্রিজ একটা, ঠিক আছে, মেসের ফ্রিজ, মানে মেসে তো আর নিরামিষ আমিষের কোনো গল্প নেই, হ্যাঁ, যে হাতে খায় সে হাতেই, ঠিক আছে, মানে নিরামিষ আমিষ সব এক কাছে রাখা আছে, মানে এটা হচ্ছে স্যার মাছের হৃৎপিণ্ড, এখানে আলাদা করা নেই কিছু, ঠিক আছে। তারপরে যদি তুমি উভচরের হৃৎপিণ্ড দেখো, দেখবে যে উপরের থাকটায় নিরামিষ আমিষ আলাদা করা আছে, আর নিচের তাকটা ওরকম মানে খিচুড়ি, ঠিক আছে, মানে ডান অলিন্দ আর বাম অলিন্দ, মানে অলিন্দ দুটো আলাদা, তো নিলয় এক কাছে একই হয়ে গেছে, মানে এখানে এসে রক্ত মিশে যাচ্ছে, তো এখানে চেষ্টা করছে যে আলাদা করব বিশুদ্ধ আর দূষিত রক্তকে। এরপরে আসো সরীসৃপের ক্ষেত্রে, সরীসৃপের ক্ষেত্রে দেখতে পাবে যে ডান অলিন্দ বাম অলিন্দ তো বিভক্ত, মানে ওপরের থাকে নিরামিষ আমিষ বিভক্ত আছে, নিচের থাকে হালকা করে বিভক্ত করার প্রক্রিয়া চলছে। মা তখনও চেষ্টা করছেন যে না, নিরামিষ আমিষকে এবার আলাদা করতে হবে, ছানাগুলো সব কিছুকে উল্টো পাল্টা করে দিচ্ছে, তো এখানে চেষ্টা চলছে, ঠিক আছে। নিলয় অর্ধবিভক্ত, নিলয় কিসের? অর্ধবিভক্ত। একমাত্র কুমির যাদের পুরোপুরি চারটা রয়েছে, যাদের হৃৎপিণ্ড এদের মতো, পাখি এবং স্তন্যপায়ীদের মতো। তারপরে আসো পাখি স্তন্যপায়ী, এখানে উপত্যাগ বলো নিস্তাগ বলো, নিরামিষ আমিষ পুরোই আলাদা, ঠিক আছে, নিরামিষ আমিষ পুরোই আলাদা, মানে দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত পুরোপুরি ভাবে আলাদা। মানে কি স্যার, হৃৎপিণ্ডের আস্তে আস্তে জটিলতা বেড়েছে, হৃৎপিণ্ড আস্তে আস্তে উন্নত হয়েছে, আর অনুন্নত জীব থেকে উন্নত জীবের সৃষ্টি, মানে কি অভিব্যক্তি, অর্থাৎ অভিব্যক্তি ঘটেছে। বোঝা গেল? চলো নিচে এটাই লেখা আছে সুন্দর করে, ওকে। চলো নেক্সট। এরপরে আসো নিষ্ক্রিয় অঙ্গ। দেখো নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো? নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে সেই সমস্ত অঙ্গ যেগুলো আমাদের পূর্বপুরুষের ছিল, ঠিক আছে, এখন আর নাই, আমাদের পূর্বপুরুষের ছিল, ঠিক আছে। যেমন বানর বলে ডাকে তোমার মা তোমাকে, এই বানরটা, ও ডাকে, ঠিক আছে, বানর, হ্যাঁ। আবার অনেকে আমরা জানি যে আমাদের পূর্বপুরুষ নাকি বানর ছিল, না ওরকম ব্যাপারটা না, আমাদের যে পূর্বপুরুষ বানরের যে পূর্বপুরুষ এক ছিল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। আচ্ছা এসো, নিষ্ক্রিয় অঙ্গ খুব ভালো করে পড়বে, খুব ভালো করে পড়বে। মানুষের ক্ষেত্রে একটা জিনিস আছে অ্যাপেন্ডিক্স, এই অংশটা, ঠিক আছে, বৃহদান্তের একদম নিচটা, যেটা আমরা আমাদের ব্যাচে 3Dর মাধ্যমে একদম দারুণ করে দেখিয়েছি যে কোন জায়গাটা অ্যাপেন্ডিক্স, কি হয় না হয় সবকিছু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে স্যার অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে কি হয়, এটা হচ্ছে আমাদের এই বৃহদান্ত রয়েছে, এটা হচ্ছে বৃহদান্ত্র, ঠিক আছে, বৃহদান্তের নিচের অংশটা সিকাম অংশ, এটাকে বলা হয় সিকাম অংশ। ওই সিকাম অংশটা এখন আর কাজ করে না। স্যার কেন কাজ করে না, কি হয়েছে, খারাপ হয়ে গেছে? না, খারাপ হয়নি, ব্যাপারটা হচ্ছে অন্য ব্যাপার। ওখানে যেমন ধরো আগেকার দিনে রেডিও শোনা হতো, জানো রেডিও, আগেকার, এখন তো তোমরা খেলা দেখো কিসে, টিভিতে, আগেকার মানুষ রেডিও শুনতো, রেডিওতে খেলা শুনতো, খেলা শুনতো, আমিও ছোটবেলায় শুনেছি, রেডিওতে খেলা শুনতাম এবং সেটা নিয়ে ইমাজিন করতাম যে খেলাটা কেমন হচ্ছে, বুঝতে পেরেছো? মানে ভাবনা চিন্তাটা কত সুন্দর ছিল, কতটা ডিপলি ভাবতে পারতো মানুষ, বুঝতে পারছো? এখন তো চোখের সামনে দেখছে। হ্যাঁ সে যাই হোক, রেডিও, তুমি বলো তো তোমার যখন লাস্ট তোমার বাবাকে জিজ্ঞাসা করবে লাস্ট রেডিওটা কি বাবা খারাপ হয়ে গেছিল, বলে না খারাপ হয়তো হয়নি, কিন্তু কোথায় আছে জানি না। সেরকম এই অ্যাপেন্ডিক্সের কেস, এই অ্যাপেন্ডিক্সকে স্যার ব্যবহার হয়নি, আর ব্যবহার হয়নি, কারণ আগেকার আমাদের যে পূর্বপুরুষ, মানে অনেক আগেকার পূর্বপুরুষ, ঠিক আছে, অনেক আগের পূর্বপুরুষ, তারা কি করতো না, কাঁচা ঘাস পাতা খেত, যেটাকে পাচন করার জন্য সেলুলেজ নামক একটা এনজাইম দরকার, সেলুলেজ নামক একটা এনজাইম দরকার, ঠিক আছে, সেই সেলুলেজ নামক এনজাইমটাই সিকাম অংশতেই ক্ষরণ হতো। কিন্তু এখন কি করি আমরা, ভাত খাই, সেদ্ধ করে খাই সবকিছু, এই জন্য এই অংশটা দরকার পড়ে না, এটা কি হয়েছে না অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। মাঝে মধ্যে কি হয়, ওখানে খাবার ঢুকে গেলে যন্ত্রণা হয়, ডাক্তার গিয়ে ক্যাচ করে কেটে বাদ দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে অ্যাপেন্ডিসাইটিস, ওকে।
আচ্ছা, যেটা তৃণভোজী প্রাণীর দেহে কিন্তু এখনো সিকাম হিসাবে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আচ্ছা, মানুষের অঙ্গ কক্সিস মানে মেরুদণ্ডের শেষে একটা এরকম হাড়ের মতো আছে, একে বলা হয় কক্সিস, যেটা বানরের দেহে কিন্তু এখনো সক্রিয় লেজ আছে। আচ্ছা, মানুষের প্লিকা সেমিলুনারিস, প্লিকা সেমিলুনারিস মানে সে চোখের এই সাইড একটা এরকম ব্যাপারটা আছে, একে বলা হয় প্লিকা সেমিলুনারিস, ঠিক আছে, যেটা ব্যাঙের দেহে এখন অ্যাক্টিভ আছে। ব্যাঙের দেহে এটা পুরোটাই অ্যাক্টিভ, চোখ গোটা চোখ জুড়ে এটা থাকে। এটা যে তৃতীয় পর্দা বলতে পারি, যাকে বলা হয় নিকটেটিং পর্দা, ঠিক আছে, নিকটেটিং পর্দা বলা হয়। ওকে, উট পাখির ডানার পেশি মানে উট পাখির ওড়ার জন্য যে ডানা, উট পাখি আর উড়ে না, তো ডানার পেশি কি হয়েছে না নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু যারা ওড়ে তাদের ক্ষেত্রে এটা সক্রিয় আছে। তার মানে কি স্যার? তার মানে আদিমকালে সেই একই কথা বলতে হবে, অনুন্নত জীব ছিল, এখন উন্নত হয়ে গেছে, ঠিক আছে, মানে অভিব্যক্তি ঘটেছে, ঠিক আছে। আচ্ছা, যেমন পেঁয়াজের ক্ষেত্রে শল্কপত্র, কালকাসুন্দর স্ট্যামিনোড, কালকাসুন্দর স্ট্যামিনোড, বন্ধা পুংকেশর যাকে বলা হয় স্ট্যামিনোড, কালকাসুন্দর স্ট্যামিনোড। শতমূলিয়া নারকেলের কিসের পিস্টিলোড, বন্ধা গর্ভকেশর, কিসের পিস্টিলোড, ঠিক আছে। এরা হচ্ছে কিসের নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভ্রূণের তুলনামূলক ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ, ঠিক আছে। এখানে তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও, স্যার কি পড়বো এখানে? এখানে কিচ্ছু পড়তে হবে না, একটা জিনিস পড়বে যে বিজ্ঞানী হেকেলের বায়োজেনেটিক ল, ঠিক আছে, এটুকুই পড়বে যে বিজ্ঞানী হেকেল বায়োজেনেটিক ল দিয়েছিলেন, বিজ্ঞানী হেকেল বায়োজেনেটিক ল দিয়েছিলেন, ফার্স্ট জিনিস পড়বে। দ্বিতীয়ত পড়বে যে এই ভ্রূণগুলোর কি কি মিল আছে, ঠিক আছে, ভ্রূণগুলোর কি কি মিল আছে। যদি তুমি একটা ভ্রূণ দেখো, দেখতে পাবে এরকম টাইপের হয় ভ্রূণটা, ঠিক আছে, ভ্রূণটা এরকম টাইপের হয়। স্যার কি কি মিল আছে এখানে? এক নম্বর স্যার এখানে আছে, আচ্ছা এখানে আছে বহিস্থ ফুলকা ছিদ্র, ঠিক আছে, এই যে গলবিলীয় অঞ্চলে বহিস্থ ফুলকা খাঁজ, ফুলকা খাঁজ, ফুলকা খাঁজ। আর কি আছে স্যার? লেজের মতো একটা অংশ যেখানে আছে মায়াটম পেশি, যাতে কি আছে স্যার? মায়াটম পেশি, ঠিক আছে, ডান। এক সারি অন্তস্থ যুগ্ম ফুলকা থলি আছে এখানে, আর মায়াটম পেশি বললাম। আর গ্ল্যাস্টুলায় একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম তিনটা স্তরে বিভক্ত। গ্ল্যাস্টুলা দশাটা, গ্ল্যাস্টুলার তিনটা স্তর আছে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, যেটা তোমরা 12 গিয়ে পড়বে আরো ভালো করে, ঠিক আছে। চলো নেক্সট আমাদের অভিযোজন চ্যাপ্টারে আসবো। অভিব্যক্তি আমাদের কমপ্লিট। ঝটপট করে বলে দাও যে হ্যাঁ স্যার ক্লাসটা কেমন লাগছে, ঝটপট করে কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগছে, ফিল পাচ্ছ, মজা লাগছে, হ্যাঁ মজা লাগছে, খতরনাক মজা লাগছে কি বলো? একবার ঝটপট করে লাইক করে দাও আর বলে দাও ঝটপট করে, আর বন্ধুদের মধ্যে শেয়ারটাও করতে ভুলে যেও না। হ্যাঁ চলো চলো এসো। দেখো অভিযোজনের আমরা অনেক গল্প পড়ি যে কিভাবে অভিযোজন ব্যাপারটা কি, হ্যাঁ অভিব্যক্তি থেকে কিভাবে অভিযোজন মানে অভিযোজনের ফলে অভিব্যক্তি কিভাবে হচ্ছে, ঠিক আছে, অভিযোজনের ফলে কিন্তু অভিব্যক্তি হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর তারপরে আমরা একটা মানে আচরণ ব্যাপারটা পড়ি, ঠিক আছে, ওই ব্যাপারটা আমাদের মানে নর্মালি যখন পড়ি তখন পড়ি, কিন্তু ওগুলো থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে। যেহেতু এটা ওয়ান শট হচ্ছে তো ওইগুলো আমি বলছি না, ওগুলো আমাদের ব্যাচে আমরা দারুণ করে পড়িয়েছি, গল্প বলে বলে একদম তোমরা ফিল করেছো, ঠিক আছে। এখানে আমি যেটা পড়াবো সেটা তুমি ফিল করতে পারবে, এবং এখানে যেটা পড়াবো সেখান থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে। চলো সবার আগে পড়বো অঙ্গ সংস্থানগত অভিযোজন। স্যার অঙ্গ সংস্থান মানে কি স্যার? অঙ্গ চেঞ্জ হয়ে যাওয়া, অঙ্গ চেঞ্জ। স্যার কেন চেঞ্জ হয়ে যাবে? আরে বাবা কি হয়েছে শোনো, যদি যদি তুমি যদি তুমি কি হয়, ধরো তুমি এখন কোথায় আছো? ইন্ডিয়াতে আছো, যেটা একটু আগে বললাম, এটা এটা পুরান হয়ে গেছে উদাহরণ, ঠিক আছে। নতুন উদাহরণে এসো, নতুন উদাহরণে এসো। স্যার কি উদাহরণ দেবো? ধরো ধরো ঠিক আছে চলো, তুমি ধরো ইন্ডিয়াতে আছো এখন, ঠিক আছে, তুমি এখন চলো চায়না, ধরো তুমি এখন ইন্ডিয়াতে আছো, কিন্তু তোমার বহুদিনে একটা লুকানো ইচ্ছা ছিল। কি ইচ্ছা স্যার? চায়না যাবো না, ওরকম ইচ্ছা নয়,
তোমার ইচ্ছা ছিল যে আমি কোনো একটা বিদেশিনীকে বিয়ে করব এবং সেখানে গিয়ে সেটেল হয়ে যাব, ঠিক আছে? তো তুমি পরে বিদেশিনী করে চারধারে ঘুরে বেড়াচ্ছ ফেসবুকে, হ্যাঁ, বিদেশিনী কোথায়, বিদেশিনী কোথায়, তো একজন বিদেশিনীকে পেয়েছো, উংচাং মাও একটা কিছু নাম লেখা ছিল, উংচাং পাং করে, ঠিক আছে, চাইনিজ আর কি। তো বিদেশিনীর সাথে তুমি গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট করে করে কথা বলছো, যে তোমাদের কথা চলছে, ঠিক আছে, তুমি তার কথাটাকে ট্রান্সলেট করে তুমি দেখছো বাংলায় কি আছে, তুমি তার এরকম ট্রান্সলেট করা করেই চলছে। তো একদিন গেছে, দুদিন গেছে, 3 দিন গেছে, 5 দিন গেছে, তো এরকম যেতে 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 একদিন তুমি তাকে বলেই দিলে তোমার মনের কথা যে আই লাভ ইউ। তো বিদেশিনী ভাবলো না ছেলেটা খারাপ নয়, ঠিক আছে, সে বলে দিল আই লাভ ইউ টু। তুমি বলছো তাহলে ঠিক আছে তুমি এসো আমার ইন্ডিয়াতে, সে বলছে না আমি আসবো না, তুমি এসো আমার চায়নায়। তোমার তো পুরো একদম লটারি লাগ গিয়া, পুরো লটারি লেগে গেল। তুমি কোথায় গেলে? চায়না, গোয়িং টু চায়না, ঠিক আছে। সেখানে গিয়ে তুমি কি করলে? বিদেশিনীর সাথে দেখা করলে, ঠিক আছে, বিদেশিনীর সাথে তুমি দেখা করলে। জানি না আমি তুমি সেখানে কেমন করে কথাবার্তা বলছো, গুগলকে দিয়ে কথা বলাচ্ছ না কি করে কথা বলছো, না চ্যাট জিপিটিকে দিয়ে কথা বলাচ্ছ। তো সেখানে গিয়ে তুমি চায়না বিদেশিনীর সাথে তো তোমার হলো দেখা, ঠিক আছে। প্রথম দেখাই তুমি একদম মোহিত হয়ে গেলে, ঠিক আছে, তোমার ভেতরে মাথার ভেতরে অন্য কিছু চলছে, হ্যাঁ এখানেই সেটেল হতে হবে, হ্যাঁ এখানেই সেটেল হতে হবে, এখানেই হ্যাঁ এই তো চাই না এই, ঠিক আছে। তো তুমি গিয়ে সেখানে সেটেল হওয়ার আগে ঘটনাটা বলি। তো তুমি সেখানে গিয়ে হলো তোমার, তারপরে তোমার সব থেকে বেশি সমস্যা কোথায় হলো বলো? সমস্যাটা তো অ্যাংচাং নাও তার কথা বলতে তুমি কোনো রকম শিখে গেলে, কিন্তু কথা শেখার সাথে সাথে একটা সমস্যা হলো স্যার খাবারে। স্যার খাবার, ঘরে পান্তা ভাত খেতাম, ঘরে স্যার পান্তা ভাত খেতাম, ভালো ছিলাম, এটা পেঁয়াজ মুলে লঙ্কা মুলে খেয়ে নিতাম পান্তা ভাত, কি সুখে থাকতাম স্যার। এখানে স্যার খাবার, হ্যাঁ ব্যাং ভাজা, ঠিক আছে, তারপরে উই চিংড়ার তরকারি, তারপরে সব সেদ্ধ করে দিয়ে দিচ্ছে, কি ব্যাপারটা হচ্ছে? খাবার, রে বাবা সাপকে কেটে খেয়ে নিচ্ছে, আরে কি কথা, হ্যাঁ। তো আস্তে আস্তে তোমার প্রথম প্রথম হবে না, হবে না, কিন্তু তারপরে তোমার মনে পড়ছে এই হ্যাঁ বিদেশিনী বিদেশিনী করে বেশ ঘুরছিলাম, ঠিক আছে, এক সময়কে তুমি বিদেশিনী গিয়ে বলেই দিলে যে আমি আর এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি, তুমি থাকো। এই তুই এসেছো তোর ইচ্ছায়, কিন্তু যাবি আমার ইচ্ছায়। তো তুমি চুপচাপ সেখানে খাবার টুকটুক করে খেতে শুরু করলে, খেতে 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 কি হলো, 5 বছর পরে দেখা গেল তুমি বিন্দাস চায়নায় গিয়ে ফিট হয়ে গেছো, ঠিক আছে, সেখানের খাবার তুমি গপাগপ গপাগপ খাচ্ছ। মানে কি স্যার, পরিবেশ চেঞ্জের জন্য তুমি নিজেকে চেঞ্জ করে নিয়েছো, পরিবেশের চেঞ্জের জন্য তুমি নিজেকে চেঞ্জ করে নিয়েছো, এটাই হচ্ছে অভিযোজন, এটাই হচ্ছে অভিযোজন, ঠিক আছে। এটা যখন একটু বড় মাপের হবে, হ্যাঁ সেটাকে আমরা বলবো অভিযোজন। যেমন স্যার যদি কারো অঙ্গ চেঞ্জ হয়ে যায়, কোন একটা অঙ্গ চেঞ্জ হয়ে গেছে, তখন তাকে বলবো অঙ্গ সংস্থানগত অভিযোজন, ঠিক আছে। তোমার যেমন আচরণ চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে আচরণগত অভিযোজন। আর কেউ যদি গোটা শরীরটাকেই চেঞ্জ করে নেয়, ঠিক আছে, তাকে বলবো শারীরবৃত্তীয় অভিযোজন। চলো একবার ঝটপট করে পড়ে নিই। সবার আগে আসো অঙ্গ সংস্থানগত অভিযোজনে ক্যাকটাসের অভিযোজন। ক্যাকটাস কোথায় জন্মায় স্যার? ক্যাকটাস জন্মায় যেখানে জল নেই, মানে মরুভূমি অঞ্চলে, ঠিক আছে। মরুভূমি অঞ্চলে জন্মানোর জন্য সেখানে জল কম, তো জল কম, আর জল কম যেহেতু তোমাকে কি করতে হবে, যদি তোমার জল কম থাকে, ঠিক আছে, তোমার ব্যাগে জল নেই, তুমি স্কুলে চলে গেছো, তোমাকে কি করতে হবে, জল কম আছে, অল্প আছে, তোমাকে জল কম কম করে খেতে হবে, ঠিক আছে। যেমন তেমন করে অপচয় করা যাবে না, সেরকম ক্যাকটাসও জলের অপচয় করতে চায় না। সেটার জন্য ক্যাকটাস দিয়ে আচ্ছা পাতা দিয়ে জল বেরিয়ে যায়, পাতা দিয়ে জল বেরিয়ে যায়, চলো এক কাজ করা যায়, পাতাগুলোকে ছোট্ট করে দাও। তো পাতাগুলোকে কি করে স্যার, ছোট করে দেয়, ঠিক আছে, ঠিক আছে, পাতাগুলোকে কি করা হয়, ছোট করে দেয়, ঠিক আছে, পাতাগুলোকে ছোট্ট করে দেয়, আর তার উপরে মোমের আস্তরণ দিয়ে দেয়। যদি পাতা থাকে, যদি পাতা দেখতে তাও জল বেরিয়ে যাচ্ছে, পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে দেয়, পাতা কি হয় না কাঁটায় রূপান্তরিত করে দেয়। ফলে লাভ কি হয়, বাষ্পমোচন কমিয়ে দিয়ে জলের সংরক্ষণ করে, আর তৃণভোজী প্রাণীদের হাতের থেকে আত্মরক্ষা করতে পারে, মানে এক ঢিলে দুই পাখি, ঠিক আছে। নেক্সট রুই মাছের পটকা, রুই মাছের পটকা। আচ্ছা স্যার এই যে পটকা, পটকা পটকা স্যার কেমন হয়, রুই মাছের পটকাটাকে আমি এঁকে দিচ্ছি এখানে, পটকাটা স্যার কেমন হয়, পটাক পটাক পটকা,
পটকার দুটো প্রকোষ্ঠ থাকে, একটা এবং দুটো, হ্যাঁ দুটো প্রকোষ্ঠ থাকে, পটকার দুটো প্রকোষ্ঠ থাকে স্যার। দুটো প্রকোষ্ঠ থাকে, একটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এই অগ্র প্রকোষ্ঠে থাকে রেড গ্রন্থি, কি থাকে স্যার? রেড গ্ল্যান্ড, রেড গ্রন্থি থাকে। ঠিক আছে, রেড গ্রন্থি থাকে। এ কি করে? ধরো মাছের জলের ভাষা ইচ্ছা হয়েছে, ভাষার ইচ্ছা হয়েছে, সব থেকে ডুবে ডুবে রাখতে ভালো লাগে, ভাষার ইচ্ছা হয়েছে, কি করবে? রেড গ্রন্থি, রেড গ্রন্থি কি করবে না গ্যাস উৎপন্ন করবে। রেড গ্রন্থি কি করবে স্যার? না গ্যাস উৎপন্ন করবে। রেড গ্রন্থি কি করবে? রেড গ্রন্থি কি করবে স্যার? না গ্যাস উৎপন্ন করবে। গ্যাস উৎপন্ন করার ফলে কি হবে স্যার? গ্যাস উৎপন্ন হওয়ার ফলে দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পাবে, মানে দেহ হালকা হয়ে যাবে। ঠিক আছে, দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পাবে এবং দেহ হালকা হয়ে যাবে, ফলে মাছ জলে ভেসে যাবে। এবার তুমি দেখছো মাছটা ভাসছে আস্তে 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 আস্তে, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, ছপাক মাছটাকে ধরতে গেলে, ঠিক আছে, মাছটাকে ধরতে গেলে মাছটা গেল ডুবে গেল। কি করে ডুবে গেল? কি হলো? এই মাঝখানটায় দুটো পাটকার মাঝখানে এখানে একটা কপাট থাকে, ভাল্ব বলে ওটাকে। ও কি করবে? যখন ডুবার দরকার পড়ে ও কি করে ভাল্বটাকে খুলে দেবে। খুলে দেওয়া বললে এখানে গ্যাসটা সব এখানে চলে যাবে, পশ্চাৎ প্রকোষ্ঠে চলে যাবে। আর পশ্চাৎ প্রকোষ্ঠে কি আছে স্যার? পশ্চাৎ প্রকোষ্ঠে কি আছে? একটা রক্তজালক, রক্তজালক আছে। হ্যাঁ, একটা রক্তজালক আছে যার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। কি নাম? রেটিয়া মিরাবিলিয়া। তার নাম্বার কি আছে স্যার? রেটিয়া মিরাবিলিয়া। কি আছে স্যার? রেটিয়া মিরাবিলিয়া। কি হয়? কি হয় স্যার? রেটিয়া মিরাবিলিয়া কি করে স্যার? না গ্যাস শোষণ করে নেয়, সব গ্যাসকে শোষণ করে নেবে। শোষণ করে কি করবে? শোষণ করে নিলে আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পাবে, দেহ ভারী হয়ে যাবে, মাছ জলে ডুবে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট পায়রার বায়ুথলি। দেখো পায়রার খুব ভালো করে মনে রাখবেন, 9টি প্রধান বায়ুথলি থাকে, 9টি বায়ুথলি থাকে, কখনোই 9 জোড়া নয়। পায়রা টোটাল 9টা বায়ুথলি থাকে। স্যার কোথায় কোথায় বলে দিন, চলো দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা বায়ুথলি থাকে। ঠিক আছে, ফুসফুসের সাথে 9টা বায়ুথলি থাকে। এর ফলে কি হয়? প্রথমত বায়ুথলি থাকার ফলে তার ভিতরে বায়ু যখন ভরে থাকবে তখন কি হবে? দেহের আপেক্ষিক গুরুত্ব কম হবে আর দেহ হালকা হবে, ফলে উড়তে পারবে সহজে। দ্বিতীয়ত ভর কেন্দ্রে ভারসাম্য বজায় রাখে। বায়ুথলিগুলো দেখো এপাশেও যতগুলো এপাশেও ততগুলো, ফলে ভার কেন্দ্র দেহের যে ভার কেন্দ্রটা ঠিক থাকে। নেক্সট হচ্ছে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ। এই বায়ুথলির ভিতরে কি থাকে স্যার? অক্সিজেন থাকে, যেটা কি করে না পায়রার ওড়ার সময় অতিরিক্ত যে অক্সিজেন সেটা সরবরাহ করে। বুঝে গেছো? চলো নেক্সট আমরা বলবো শারীরবৃত্তীয় অভিযোজন, মানে গোটা শরীরের যদি পরিবর্তন চলে আসে তাকে বলবো শারীরবৃত্তীয় অভিযোজন। দেখো দুটো পড়বো আমরা এখানে। এক নম্বর হচ্ছে সুন্দরী, ওই সুন্দরী এই সুন্দরী নয়, এটা হচ্ছে সুন্দরী গাছ। কোথায় থাকে স্যার? সুন্দরবন অঞ্চলের মাটিতে। সুন্দরবন অঞ্চলের মাটিতে কি সমস্যা? সমস্যা বহুত, দুটো মেন সমস্যা। এক নম্বর, সবসময় ওখানে জল কাদায় ভর্তি, সবসময় কাদা জলে ভর্তি, কাদা প্যাচ। ফলে কি হয়? ওখানে অক্সিজেন নিতে সমস্যা, মাটির ভেতরে অক্সিজেন নিতে সমস্যা, কাদা মাটি সবসময়। ঠিক আছে, 2 নম্বর সমস্যা। 1 নম্বর হচ্ছে অক্সিজেনের সমস্যা, ঠিক আছে, মাটি থেকে অক্সিজেন নিতে পারে না। 1 নম্বর হচ্ছে O2। 2 নম্বর সমস্যা কি স্যার? লবণাক্ত জল। বললে স্যার এটা কথা বলে দিলেন আর কি, একটা গাছের বেঁচে থাকার জন্য তো লবণ আর জল দরকার পড়ে, তাহলে লবণাক্ত জল কি সমস্যা আছে কি? বিন্দাস তো। ধরো আমি তোমার বাড়িতে গেছি। কোথায় গেছি স্যার? তোমার বাড়িতে। প্রচুর গরম লাগছে আমাকে, পুরো একদম, ওকে একটু জল দাও গো, জল দাও। তোমাকে আমি বলছি, তুমি কি করলে? আমাকে জল দিলে। তোমার জল দেওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো, আচ্ছা স্যার তো এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছেন, তো স্যারের দেহ থেকে লবণ প্রচুর বেরিয়ে গেছে। তুমি আমাকে কি করলে না 1 গ্লাস জলে
1 প্যাকেট লবণ দিয়ে দিলে, দিয়ে কি করলে না আমাকে দিলে, দেখুন স্যার জল খান। আমি কি খেতে পারবো? তুমি বলবে না, খেতে পারবেন না, কি করে পারবেন, অসম্ভব, হ্যাঁ বলা নুন। সেরকম হয় সুন্দরীর ক্ষেত্রে, প্রচুর লবণ থাকে জলে, ফলে কি হয় ওরা ওই জলকে দেহের কাজে লাগাতে পারে না। তার কি কি সমস্যার সমাধান করেছে ওরা, দেখো সবার প্রথমে মূলের অভিযোজন, মূলের কি কি পরিবর্তন করেছে। 1 নম্বর স্যার প্রথম সমস্যার সমাধানটা বলে দিই, O2। দেখো যেহেতু ওরা মাটির নিচ থেকে জল অক্সিজেন নিতে পারছে না, তাই ওদের এই দেখো ওদের যে মূলগুলো দেখো উপর দিকে উঠে আসছে, উপর দিকে উঠে এসছে, একে বলা হয় শ্বাসমূল। ঠিক আছে, একে বলা হয় শ্বাসমূল। আর শ্বাসমূলের মধ্যে যে ছিদ্রগুলো থাকে ছোট ছোট, যেখান দিয়ে ওরা শ্বাসকাল চালায়, তাকে বলা হয় শ্বাস ছিদ্র। তাই কি বলবো স্যার, তাকে বলবো শ্বাস ছিদ্র বা নিউমাথোড। ঠিক আছে, আর শ্বাসমূল বা নিউম্যাটোফোর। ঠিক আছে, প্রথম সমস্যার সমাধান হয়ে গেল। নেক্সট সমস্যা স্যার লবণাক্ত জল। এতে মূলের কি হয়েছে, মূলের যে ওপরের যে চামড়া বলতে পারো, উপরের যে ত্বক যাকে বলা হয় এপিব্লেমা, ঠিক আছে, যাকে বলা হবে এপিব্লেমা এবং হাইপোডার্মিস খুব পুরু হয়, ফলে কি হয় লবণ ছাঁকা হয়ে ভেতরে ঢুকে, লবণ ছাঁকা হয়ে ভেতরে ঢুকে। স্যার তাও কি লবণ ঢুকবে না? হ্যাঁ ঢুকবে, লবণ ছাঁকা হয়ে ভেতরে ঢুকলো, মূলের কাণ্ড সে কাজ শেষ। এরপরে কাণ্ডে জল গেল, কাণ্ডে ওই জল গেল, কাণ্ডে কি থাকে, কাণ্ডের যে কোষগুলো আছে সেখানে বড় বড় ভ্যাকুয়াল থাকে, সেই ভ্যাকুয়ালের ভেতরে নুন লবণকে স্টোর করে। ঠিক আছে, ভ্যাকুয়ালের মধ্যে কি করে লবণ সঞ্চয় করে, দিয়ে বাকল মোচনের মাধ্যমে ওরা কি করে না ওই লবণকে ত্যাগ করে। আর কি হয় স্যার, পাতায় চলে গেল, পাতায় ওদের পাতায় কি থাকে স্যার, পাতায় থাকে একটা গ্রন্থি যার নাম হচ্ছে লবণ গ্রন্থি বা সল্ট গ্ল্যান্ড। ঠিক আছে, সেটা কি করে না লবণ সঞ্চয় করে রাখে, আর যখন লবণ ভর্তি হয়ে যায় ফেলে দেয়, মানে পত্র মোচন করে দেয়, পত্র মোচনের মাধ্যমে লবণ ত্যাগ করে। এই হচ্ছে গল্প। ঠিক আছে, চলো নেক্সট। উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের জন্য অভিযোজন। স্যার উটের দেহে কি পরিবর্তন এসেছে? স্যার সবার প্রথমে স্যার উট প্রচুর পরিমাণে তাপ সহ্য করতে পারে, ওদের ঘাম দেয় না, ওদের এসির দরকার পড়ে না। ঠিক আছে, কারণ ওদের ঘর্মগ্রন্থি কম। ঠিক আছে, প্রথমত দেহে তাপমাত্রা পরিবর্তনশীল হয়, ঘাম কম হয়। ঠিক আছে, নেক্সট নাসা পথে যদি আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস চালাচ্ছি, ঠিক আছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বেরিয়ে যায়, উটের দেহে জল বেরোতে দেওয়া যাবে না, ফলে ওদের নাকের ভেতরটা ঠান্ডা হয়, নাকের ভেতরটা কেমন হয়, ঠান্ডা হয়, ফলে জল আবার ওখানে ঘনীভূত হয়ে যায়, জলীয় বাষ্প কি হয় ওখানে ঘনীভূত হয়ে গিয়ে আবার জলটাকে ওরা শোষণ করে নেয়। ঠিক আছে, কোথাতেও বেরোতে দেবে না। ওদের এটা কুঁজ, স্যার কুঁজে কি থাকে স্যার, কুঁজে জল সঞ্চিত থাকে না বস, ওখানে চর্বি থাকে, ওখানে কি থাকে স্যার চর্বি, মানে কি থাকে চর্বি থাকে, ওই চর্বি ভেঙে গিয়ে কি হয় জল তৈরি হয়। যদি 100 গ্রাম চর্বি ভাঙে, যদি 100 গ্রাম চর্বি ভাঙে, তাহলে 110 গ্রাম জল তৈরি হয়, মানে লাভই লাভ, এক্সট্রা লাভ। ঠিক আছে, ফ্রি ফ্রি ফ্রি, 100 গ্রাম চর্বি থেকে 110 গ্রাম জল এক্সট্রা ফ্রি। বুঝতে পেরেছো? নেক্সট পাকস্থলীতে থাকে কি ওয়াটার স্যাক, অতিরিক্ত জল খেয়ে নিলে পাকস্থলীর ওয়াটার স্যাকে জল জমা থাকে, যেটা যদিও বা এখন মানে যদি আধুনিক কোনো পড়তে যাও, জার্নাল পড়ো কি কিছু পড়ো, তাই দেখতে পাবে এই ওয়াটার স্যাকের যে ব্যাপারটা ওটা ঠিক নয়। ঠিক আছে, কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা লিখবে। ওকে, নেক্সট হচ্ছে ঘন মূত্র এবং শুষ্ক মল। দেহের বেশিরভাগ কি করে জল শোষণ করে নেওয়ার ফলে মূত্র এদের ঘন হয়। ঠিক আছে, মূত্র এদের ঘন হয় এবং মল শুষ্ক হয়, এদের হেনলির লুকটা অনেকটা বড় হয়। মানে আমাদের যদি একটা নেফ্রন আঁকো, যদি তুমি একটা নেফ্রন আঁকো, এটা তো নেফ্রন, এটা হচ্ছে হেনলি লুপ। এই হেনলি লুপে কি হয় জলের পুরো শোষণ হয়, ফলে হেনলি লুপটা ওদের অনেক লম্বা হয়, ফলে কি হয় না জল বেশি করে শোষণ করে নেয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে পুরু ত্বক, কম ঘর্মগ্রন্থি থাকে, ঘাম কম হয়, যেটা হলো আগে। দীর্ঘ হেনলি লুপ হয়ে গেছে, রক্তে অ্যালবুমিন বেশি থাকায় জল ধরে রাখতে সাহায্য করে। আর ডিম্বাকার আরবিসি, এদের আরবিসি কি হয় সে ডিম্বাকার হয়, ডিমের মতো হয়, ফলে ধরো এরকম সরু রক্তবাহ সেখান দিয়ে ডিমের মতো স্যাট 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 করে বেরিয়ে যাবে, গোল হলে ওটা বেরোতে পারতো না। ঠিক আছে, ডিমের মতো হয়, ডিম্বাকার হয়, ফলে কি হয় না সরু রক্তবাহের মাধ্যমেও সুন্দরভাবে প্রবাহিত হতে পারে। ঠিক আছে,
এই হচ্ছে গল্প। আর ওদের যে আরবিসি, আমরা যদি বেশি জল খেয়ে নিই কি হবে বলতো, আমরা যদি প্রচুর জল খাই কি হবে স্যার, রক্তে জল বেড়ে যাবে, ফলে আমাদের আরবিসি কি হবে, ফুলবে 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 ফুলবে, ও 150% পর্যন্ত বাড়তে পারে, তারপরে ফেটে যাবে, হিমোলাইসিস হয়ে যাবে। কিন্তু ওদের আরবিসি 240% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পড়বো আচরণগত অভিযোজন। স্যার পরিবর্তিত পরিবেশে আচরণের কিরকম পরিবর্তন হয়েছে? স্যার তুমি বলে স্যার আমি যদি সেই চাইনিজ মেয়েটাকে বিয়ে করি, হ্যাঁ স্যার আমার আচরণের পরিবর্তন হয়েছে। ওটা তো ঠিক আছে, ওটা 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 তোমরা পরীক্ষায় লিখবে না, পরীক্ষায় লিখলে নাম্বার আমার মানে আমাকেও পিটবে তোমাকেও পিটবে, ঠিক আছে। তো ওটা জাস্ট বোঝানোর জন্য ছিল। আচরণগত অভিযোজন কি কি পড়বো? সবার প্রথমে পড়বো আমরা শিম্পাঞ্জিকে নিয়ে। শিম্পাঞ্জি তার সমস্যা কিভাবে সমাধান করে। 1 নম্বর সমস্যা, স্যার খাবে কি? খাবার জন্য ওরা উই পোকা খেতে ভালোবাসে। উই পোকা কিভাবে ধরে? ওরা কি করে, একটা গাছের ডাল নেয়। ওরা কি করে স্যার, একটা গাছের ডাল নেয়, একটা গাছের ডাল নিল, সেই গাছের ডালটাকে, ডালের পাতাগুলোকে ওরা ছাড়িয়ে দেয়, পাতাগুলোকে ওরা ছাড়িয়ে দেয়, পাতা ডাল ফাল যে এক্সট্রা যেগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে দেয়। ছাড়িয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ উই পোকার ঢিবি, উই পোকার ঢিবির ভেতরে ওরা কি করেছে না, তার মুখটাকে ঢুকিয়ে দিয়েছে, ওটা ওই ডালটাকে ঢুকিয়ে দিয়েছে। এই ডালটার নাম হচ্ছে ফিশিং টুল। এই ডালটার নাম হচ্ছে ফিশিং টুল। কি নামের? এর নাম হচ্ছে ফিশিং টুল। এর নাম কি স্যার? ফিশিং টুল। ঠিক আছে, এই ফিশিং টুলটাকে ওরা কি করে আমার ভেতরে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, ফিশিং টুলটাকে ভেতরে ঢুকিয়ে দেয়। ফিশিং টুল মানে মাছ ধরার টুল নয়, উই পোকা ধরার টুল। কার? না শিম্পাঞ্জি। ঠিক আছে, ফিশিং টুলটাকে ঢুকিয়ে দিল। এবারে কি হবে না, উই পোকা এখান দিয়ে উঠে আসবে, ওরা কি ধরে ধরে খাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাদাম। বাদাম ভাঙে কি করে? স্যার আমরা বাদাম ভাঙি কি করে, একটা নিচে কাঠ দেই, তার উপরে একটা হাতুড়ি দিয়ে এরকম বাড্ডে বাড্ডে ভাঙি। এরা কি করে, নিচে একটা পাথর দেয়, ওপরে একটা পাথর নেয়, দিয়ে বাড্ডে বাড্ডে ভাঙে। ও বাবা তুম কন হো, হ্যাঁ টুকুর টুকুর দেখ রে হো, এ ভাই এ কে, এ কিরকম বলো তো, এ হচ্ছে না তো কাজ করবে, ঠিক আছে চুপচাপ দেখছে, যখনই ভাঙা হয়ে যাবে বাদাম বেরিয়ে যাবে টুক করে তুলে খেয়ে নেবে। হ্যাঁ দেখাচ্ছ কেমন বসে আছে, ঠিক আছে। হ্যাঁ চলো তারপরে, তারপরে ঠিক আছে, এটা হচ্ছে নেহাই, এটা নিচেরটা বলা হয় নেহাই, ওপরটা বলা হয় হাতুড়ি হিসাবে ব্যবহার করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি এর কোনো, যদি ধরো কোনো অসুখ বিসুখ হলো, যদি পরজীবীর আক্রমণ হয়, এরা একটা গাছের ডাল খায়, একটা গাছের পাতা খায়, তার মধ্যে অ্যাসপেলিয়া রুডিস নামক একটা গাছের পাতা ওরা খায় এবং পরজীবীর আক্রমণ থেকে ওরা বাঁচে। ঠিক আছে, চলো নেক্সট। যেমন তোমরা অনেক সময় দেখবে কুকুরকে ঘাস খেতে দেখবে, কুকুরকে আসলে কেন ঘাস খায়? অ্যাকচুয়ালি ওদের যখন শরীর খারাপ করে, ধরো উল্টো পাল্টা খেয়ে নিয়েছে প্রচুর, শরীর খারাপ হয়ে গেছে, তখন ওরা কি করে না, দেখবে মোটা মোটা যে ঘাসগুলো সেগুলো খেয়ে নেয়। খাওয়ার ফলে কি হয়, পেটে গিয়ে খুঁচা মারবে, বমি হয়ে যাবে, শরীর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই পদ্ধতিতে ওরা চলে। চলো নেক্সট, মৌমাছির বার্তা আদান প্রদান। দেখো একটা চাকে 2 ধরনের শ্রমিক মৌমাছি থাকে। যদি শ্রমিক মৌমাছি দেখো, দু ধরনের হয়, একটা হচ্ছে স্কাউট, একটা হচ্ছে ফোরেজার। স্কাউট মৌমাছি কি করে, স্কাউট মৌমাছি সকালে উঠলে, সকালে ওঠে দাঁত করে, দাঁতে ব্রাশ করে না, ব্রাশ করে না, সে তাহলে কি করে, সে সকালে ওঠে ও কি করে বেরিয়ে যায়, কোথা থেকে স্যার, বাসা থেকে বেরিয়ে গিয়ে ঘুরছে ঘুরছে উড়ছে উড়ছে উড়তে উড়তে কি করতে গেছে, অ্যাকচুয়ালি ফুলের বাগান খুঁজতে। স্যার ফুলের বাগান খোঁজার পরে কি করবে, স্যার মধু খেয়ে পালিয়ে আসবে না, ও ফুলের বাগানটা দেখে পালিয়ে আসবে, যে হ্যাঁ অমন ওই দিকটায়, ওই ওই জানাপাড়ার ওই ডান দিকটা একটা ফুলের বাগান আছে। ঠিক আছে, ও তো আর জানাপাড়া দেখে না, ও ব্যাপারটা আছে অন্যরকম। ঠিক আছে, ও ফুলের বাগান দেখে চলে এলো। দেখে আসার পরে ও চাকের বাকি যে কর্মী মৌমাছি আছে, যাদের বলা হয় ফোরেজার মৌমাছি, ওদেরকে জানায় যে কোথায় অ্যাকচুয়ালি মৌচাকটা আছে। সে কি করে জানায়, বলে দেবে যে ওই দেখ ওই মন্ডল পাড়ার বাঁ দিকে দেখবি যে বেড়াপাড়াটা আছে, বেড়াপাড়ার ডান দিকে একটা ফুলের বাগান আছে। না ওরকম করে তো বলতে পারে না, ওরা কি করে একটা ড্যান্স দেয়। কেমন ড্যান্স? 2 ধরনের ড্যান্স দেয়। কি ড্যান্স দেয়? ধরো ধরো ফুলের বাগানটা এখানে আছে, ফুলের বাগানটা ধরো এখানে আছে, ঠিক আছে, ফুলের বাগানটা এখানে আছে।
এখানে ফুলের বাগান আছে, ঠিক আছে। ও চাকটা আছে এখানে, ধরো চাকটা আছে এখানে, ঠিক আছে, এখানে আছে চাক, এটা হচ্ছে ধরো চাক, ঠিক আছে, এটা হচ্ছে ধরো চাক, ঠিক আছে। ও কেমন করে নাচবে, ও কেমন করে নাচবে, ও ও যেটা করবে সেটা হচ্ছে এই রকম স্টাইলে নাচবে, ঠিক আছে। ধরো এটা দূরত্ব, দূরত্ব যদি 100 মিটারের বেশি হয়, দূরত্ব যদি 100 মিটারের বেশি হয় তাহলে এরকম করে নাচবে, ঠিক আছে। কার দিকে ঘুরে, স্যার ফুলের বাগানের দিকে ঘুরে নাচবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ফুলের বাগানের দিকে ঘুরে, সেটাকে আমরা অন্য ভাষায় বলবো এক্ষুনি, ঠিক আছে। কি করবে স্যার, যদি দূরত্ব হয় 100 মিটারের বেশি, যদি দূরত্ব হয় 100 মিটারের বেশি, ঠিক আছে, যদি দূরত্ব দেখছো 100 মিটারের বেশি, তাহলে 8-এর মতো করে নাচবে, 8-এর মতো করে নাচবে। একে বলা হয় ওয়াগল ড্যান্স, একে বলা হয় ওয়াগল ড্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াগল ড্যান্স, ওকে। স্যার এটা কত ডিগ্রি কোণ করে নাচে, সূর্যের সাথে, ধরো এখানে সূর্যি মামা আছে, ধরো এখানে সূর্যি মামা আছে, যেদিকে ফুল থাকে তত ডিগ্রি কোণ করে নাচে, যেদিকে ফুল থাকে তত ডিগ্রি কোণ করে নাচে, বোঝা গেল। সূর্যের সাথে তত ডিগ্রি কোণ করে নাচে, বাকিরা বুঝতে পারবে আচ্ছা ওই দিকে ফুলের বাগানটা আছে, বোঝা গেল। এটা হচ্ছে এদের নাচ, এর নাম হচ্ছে ওয়াগল ড্যান্স, ঠিক আছে। স্যার নেচে দেখান, ওরকম করে নাচা যায় নাকি, হ্যাঁ, তোমরা নেচে দেখাবে আমাকে ওয়াগল ড্যান্স, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আসবে রাউন্ড ড্যান্স। যদি ধরো এখানে আছে, ধরো চাকটা এখানে হতো, যদি ধরো চাকটা এখানে হতো, যদি এরকম কেস হতো, হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, যদি গোল হয়ে নাচতে হতো তাহলে কি রকম হতো, 100 মিটারের কম হয় তাহলে কেমন করে নাচবে, এরকম করে, ঠিক আছে, রাউন্ড করে, ঠিক আছে। যদি 100 মিটারের কম হয়, যদি 100 মিটারের কম হয়, ঠিক আছে, যদি 100 মিটারের কম হয়, ঠিক আছে, এটা যদি দূরত্ব কি হয় স্যার 100 মিটারের কম, তাহলে সূর্যের সাথে তত ডিগ্রি কোণ করে গোল হয়ে নাচবে, ঠিক আছে, গোল হয়ে নাচবে, একে বলা হবে রাউন্ড ড্যান্স। কি বলবো একে আমরা, রাউন্ড ড্যান্স, বোঝা গেল, ডান। তাহলে দু ধরনের নাচ নাচে স্কাউট মৌমাছিরা, স্যার কি কি স্যার, একটা হচ্ছে ওয়াগল ড্যান্স, একটা হচ্ছে রাউন্ড ড্যান্স, ঠিক আছে। যেদিকে সূর্য থাকবে, যেদিকে ফুল থাকবে তত ডিগ্রি কোণ করে ওরা নাচে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মৌমাছির বার্তা আদান প্রদান, ঠিক আছে। আর আমাদের অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার এখানেই দা এন্ড, ঠিক আছে। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার বকবকানি শুনলে, আশা করছি ভালো লেগেছে। এখনো লাইক না করলে লাইক করে দাও, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, ঝটপট করে নাও। আর যারা ভাবছো যে স্যার স্যার সেকেন্ড ইউনিট টেস্ট তো চলে এসেছে, এখনো পর্যন্ত কিচ্ছু পড়া হয়নি, আমি কৃষ্ণেন্দু স্যার তোমাদেরকে বলছি, তোমরা এখনো পর্যন্ত যদি অন্বেষণ ব্যাচে ভর্তি হও, আমি বলছি তোমরা যা যা ক্লাস হয়ে গেছে সব ক্লাস তো পেয়ে যাবেই, এরপরে তোমাদের জন্য আরো আরো দারুণ দারুণ জিনিস আসতে চলেছে, ঠিক আছে। তোমার কখনো ফিলই হবে না যে তোমরা আগেরগুলো পড়োনি, কারণ তোমাদেরকে আবার আমি পড়িয়ে দেবো, ঠিক আছে, আবার আমি পড়িয়ে দেবো, একদম দারুণভাবে পড়িয়ে দেবো। তোমরা যদি ফিল করে পড়তে চাও পুরো জিনিসটাকে এবং জিনিসটাকে বুঝতে চাও, তুমি যদি ওই যে 100-100 ব্যাপারটা একটা থাকে না, ঠিক আছে, 100-100 দেখো 100-100 পাচ্ছ কিনা সেটা বড় কথা নয়, যদি তুমি 100-100 করে আসতে চাও পরীক্ষার খাতায়, 100-100 ঠিক করে আসতে চাও, ঠিক আছে, এবং 100-100 পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অন্বেষণ ব্যাচে ভর্তি হবে। দেখো এখানে আমি শুধু 100-100 পাওয়া শেখাবো না, অন্যের নাম্বার কমানোও শেখাবো, ঠিক আছে, অন্যের নাম্বার কমানোও শেখাবো, ঠিক আছে। চলো, যদি তোমরা ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, তার কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে কল করে নাও। আচ্ছা, তার আগে বলে দিই যে কিভাবে ব্যাচে ভর্তি হবে। তোমরা আমাদের যে অ্যাপটা আছে নলেজ এ টু জেড, যেখানে যেই চ্যানেলে তুমি দেখছো ভিডিওটা, ওই চ্যানেলে যে নামটা লেখা আছে নলেজ এ টু জেড, ওই নামটা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে তোমরা আমাদের একটা অ্যাপ দেখতে পাবে, ওটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তুমি নাম ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পরে তুমি
ওখানে ক্লাস 10 বলে লেখা আছে, দেখতে পাবে। ক্লাস 10 3টা ব্যাচ রয়েছে, বাংলা, ভূগোল, জীবন বিজ্ঞান। তুমি যেই ব্যাচটা নিতে যাও, প্রত্যেকটা ব্যাচ দারুণ। তুমি যেই ব্যাচটা নিতে যাও সেই ব্যাচটায় ক্লিক করবে, নিচের দিকে বাই নাও অপশন আছে, ক্লিক করবে। ক্লিক করলে তুমি পেমেন্ট করবে, তোমার ব্যাচ কেনা হয়ে যাবে, তারপরে আসল খেলা শুরু। ব্যাচ কেনার সাথে সাথে তুমি আগে যা ছিল সব কিছু পেয়ে যাবে, যেগুলো দিয়ে আমাদের স্টুডেন্টরা কিন্তু এই সেকেন্ড ইউনিট টেস্টে, আমি বলছি বেশিরভাগ স্টুডেন্ট যত তত পাবে, বেশিরভাগ স্টুডেন্ট 100% নাম্বার স্কোর করবে, এটুকু আমি বলতে পারি। সেই যে মেটেরিয়ালসগুলো তোমরা পেয়ে যাবে, তারপরে তো তোমাদের জন্য আরো বহুত কিছু আসতে চলেছে, একদম পরীক্ষা পর্যন্ত তোমাদের হাত আমি ছাড়বো না। তুমি শুধু হাতটা বাড়িয়ে রাখো, বাকি কাজটা আমি করে দেবো, ঠিক আছে? ওকে, এই ব্যাচ নিতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে তুমি কল করতে পারো, 8900058615। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা কল করে নিতে পারো যে স্যার এই সমস্যা হচ্ছে ব্যাচ নিতে গিয়ে, অবশ্যই তোমাকে হেল্প করে দেওয়া হবে, ঠিক আছে? আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তাছাড়াও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। একদম বিন্দাস করে পড়ো, হ্যাঁ? আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো টাটা।